কেয়া তিহান পিছন ফিরে তাকাতেই দেখল শানকে। কেয়া তিহানের হাতটা ছেড়ে একটু নড়ে চড়ে বসল। তিহানের শীতল কণ্ঠ, কামিং। শান ভিতরে ঢুকে কেয়ার পানে তাকিয়ে বাঁকা হাসল। তারপরে তিহানের পানে তাকিয়ে বলল, তা কী অবস্থা এখন? তিহান মৃদু হেসে উত্তর দিল, হ্যাঁ এখন একটু সুস্থই আছে। তো তুমি কি চিনতে পারলাম না তো? শান আবার একটা হাসি দিয়ে কেয়ার পানে তাকিয়ে বলল, কিরে কেয়া পরি, বল না আমি কে? তিহান এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো কেয়ার পানে। কিরে, তুই ওকে চিনিস? কেয়া একবার শানের দিকে তাকিয়ে আবারও তিহানের দিকে তাকালো। না মানে হ্যাঁ। তিহান এবার ব্রু টেনে বলল, কি না মানে হ্যাঁ করছিস? সঠিক করে বলতো, ওকে চিনিস কি না? আসলে তিহান ভাই, উনি শান ভাই, আম্মুর ভাইয়ের ছেলে। তিহান মিষ্টি হেসে বলল, ও রিয়েলি? ওই শান নিশ্চয় যে ছোটবেলায় একবার এসেছিল আমাদের বাসায়? শান শীতল কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ। তিহান হেসে বলল, মনে আছে আমাদের সঙ্গে গ্রামের বাড়িতে গিয়ে কি কাণ্ডটাই না করেছিলে? হ্যাঁ, তুমি না থাকলে তো সেদিন পেয়ারা গাছ থেকে পড়ে পাটাই ভেঙে যেত আমার। কে হা করে তাকিয়ে আছে শান আর তিহানের পানে। সে কিছুই বুঝতে পারছে না। তা কবে দেশে ফিরলে? কালকেই। ও আচ্ছা, দেশে ফিরে একবার ছোট আম্মুর মুখে শুনেছিলাম ডেনমার্কে শিফট হয়েছ। হ্যাঁ, তা কেমন চলছে দিনকাল? ভালোই চলছিল, তবে মাঝখানে কাটা এসে দাঁড়ালো। তিহান ব্রুকুসকে জিজ্ঞেস করলো, মানে? শান কেয়ার পানে তাকিয়ে উত্তরে বলল, না কিছু না, এমনি। তবে থাকো, পরে কথা হচ্ছে, বলে শান বেরিয়ে গেল। কেয়া যেন এবার হাফ ছেড়ে বাঁচল, কারণ শান যদি তিহানের সামনে এইসব কথা তুলত তাহলে আজ এখানে একটা কেলেঙ্কারি হয়ে যেত। এই দুজনের যুদ্ধ আবার কে থামাত? তবে কেয়া বেশ বুঝতে পেরেছে শান এখন চুপচাপ থাকলেও পরে ছেড়ে দিবে না, কারণ সে ছেড়ে দেওয়ার মতো ছেলে নয়। যেটার পিছে লাগে শেষ না হওয়া পর্যন্ত সে ছাড়ে না। তারই মধ্যে কেবিনে আবারও জিসান প্রবেশ করলো, সঙ্গে ফারজানা বেগমও। সামিরা বেগম একটু আগেই চলে গেলেন বাইপুকে নিয়ে বাড়িতে। এদিকে তিহানের জ্ঞান ফিরায় তিনিও কিছুটা স্বস্তি পেল। আবার ওইদিকে এতদিন পর বাইপু এসেছে, আপ্যায়ন করতে হবে, কারণ এতদিন পর খানবাড়িতে শান এসেছে, তাও আবার কেউ ছিল না বলে খালি মুখে চলে এসেছে। এটা সামিরা বেগমের কাছে ভালো লাগেনি, তাই তিনি বাইপুকে নিয়ে আবারও খানবাড়িতে গেলেন। ফারজানা বেগম এসে প্লেট খুললেন ছেলেকে দুপুরের খাবার খাওয়াবেন বলে, সঙ্গে ডাক্তারের দেওয়া ওষুধগুলোও খাওয়াতে হবে। যদিও তিহান খাইতে চায়নি, তবে ফারজানা বেগমের জোরাজোরিতে কিছুটা মুখে তুলল। কেয়া জিসান ফাঁসেই দাঁড়িয়ে আছে। তারই মধ্যে আবার কেবিনে প্রবেশ করলো মোতালেব খান। ও বৌমা, দাদুভাইকে খাইয়ে দিচ্ছ? ভালো করেছ, ওষুধগুলো ঠিকমতো খাইয়ে দিও। আমরা রেস্টুরেন্ট থেকে আসছি, আমি, আমজাদ, আজিজুল আর জিসান দাদুভাই ওখানে কিছু খেয়ে নিব। তোমার আর কেয়া দিদিভাইয়ের জন্য খাবার নিয়ে এসেছে আমজাদ, তোমরা মনে করে খেয়ে নিও খাবারটা, বলি আবারও মোতালেব খান চলে গেলেন। সঙ্গে সঙ্গে জিসানও। সামিরা বেগম তিহানকে খাইয়ে একবার ওষুধগুলো খাইয়ে দিয়ে বেরিয়ে গেলেন। পিছন পিছন কেয়াও। তিহানের মাথায় এখন কিছুটা ঝিমঝিম রয়ে গেছে। তিহান মাথায় হাত রেখে শোয়ার চেষ্টা করল, কিন্তু ঘুম আসছে না তার। মনটা বড়ই অস্থির লাগছে। কেন যেন মনে হচ্ছে আবার সে তার জীবনে দামি কিছু হারিয়ে ফেলবে। এদিকে সামিরা বেগম খানবাড়িতে বাইপুকে নিয়ে চলে আসলেন। ড্রয়িং রুমে বাইপুকে বসিয়ে দিয়ে তিনি গেলেন নাস্তা আনতে। সঙ্গে রাইমাও হেল্প করছে। নাস্তা এনে ডাইনিংয়ে পরিবেশন করে নিজেও বসলেন। ফুফু আর বাইপু এত বছর পর একসঙ্গে নাস্তা করছেন আর গল্প করছেন। সামিরা বেগমও বেশ খুশি। আজিজুল খান বাড়িতে ঢুকেই চলে গিয়েছিলেন রুমে, কারণ তার একটু রেস্টের প্রয়োজন। সন্ধ্যায় আবার হাসপাতালে যাবেন ভাতিজাকে দেখতে। তারই মধ্যে শান আবার তুলে বসলো 2 বছর আগে বলে যাওয়া পুরনো কিছু কথা। ফুফি, আমার কথা তো আমি রেখেছি, এবার তোমার কথা কি রাখবে না? সামিরা বেগম থমকে গেলেন, একটু নীরবতা পালন করে মুখ খুললেন। হ্যাঁ বাবা, তুই তো কথা রাখলি, তা ঠিক আছে, তবে এখন এই কথাটাই না আসি। তুই তো জানিস খানবাড়ির অবস্থা। তোর ফুফার সামনে এখন এসব বিষয় কিছু বলা যাবে না, কারণ তারও মেজাজ এখন বিগড়ে আছে। খানবাড়ি সব ঠিকঠাক হোক, এরপর ভালো একটা দিন দেখে তোর ফুফাকে নিয়ে আলাপ করবে এসব বিষয়ে। শানের মনটা মানছে না, কারণ হাসপাতালে কেয়া তিহানকে এতটা কাছতে দেখে আরও সন্দেহ হচ্ছে তিহান না আবার কেয়াকে নিজের করে নেয়। তাই শান আর বেশি দেরি করতে চায় না। পরের দিন সকাল 10টায় ডাক্তার আবার আসলেন কেবিনে। তখন খানবাড়ির সবাই উপস্থিত ছিল কেবিনে। আজ সবাইকে বেশ খুশি খুশিই লাগছে, কারণ তাদের আদরের একমাত্র ছেলেকে আজ বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে এই খুশিতে। ডাক্তার তিহানকে সব রকমের চেক আপ করে দেখে নিলেন। তারপর আমজাদ খানের উদ্দেশ্যে বললেন, সবই ঠিক আছে মিস্টার খান,
আপনারা আজই তিহান খানকে বাড়িতে নিয়ে যেতে পারবেন। এই নেন কার্ড, নিচে রিসেপশনে 11টার পর কথা বলে নেবেন বলে ডাক্তার সাহেব বেরিয়ে গেলেন। এদিকে সবার মুখে খুশির আভা। ফারজানা বেগমের তো খুশিতে শেষই নেই। পাশে থাকা কেয়াও অস্থির হয়ে আছে, কবে তিহান ভাইকে বাড়ি নিয়ে যাবে। এদিকে সব কিছু গোছগাছ করে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আমজাদ খান আর জিসান তিহানকে ধরে ধরে নিয়ে গেল। হাসপাতালের সামনে যেতে খানবাড়ির গাড়ি দাঁড়িয়ে রইল। আস্তে আস্তে তিহান গাড়িতে উঠে বসলো। পিছন পিছন সবাই উঠে বসলো গাড়িতে। এদিকে বাড়িতে পৌঁছাতে রহিমও দৌড়ে আসলো। ম্যাডাম, আপনারা এসেছেন ছোট স্যারকে নিয়ে? ফারজানা বেগম হেসে বলল, হ্যাঁ, যাও সবার জন্য নাস্তার ব্যবস্থা করো। আস্তে আস্তে তিহানকে নিয়ে সবাই খানবাড়ির ভিতরে প্রবেশ করলো। ড্রয়িং রুমের সোফাতে তিহানকে বসালো। জিসান ফারজানা বেগমের উদ্দেশ্যে বলল, আন্টি আমি আজ আসি, কদিন যাবৎ বাড়ি ফিরিনি। ওমা কি বলো, নাস্তাটা করে যাও। না আন্টি, কাল আবার এসে তিহানকে দেখে যাব, আজ আসি। কোনো রকমে ফারজানা বেগমকে বুঝ দিয়ে জিসান চলে গেল। এদিকে খানবাড়িরও সবার খাওয়া দাওয়া শেষ। তিহানকে রুমে পৌঁছে দিয়ে সবাই চলে গেল রুমে রেস্ট করতে, কারণ গত কয়দিন যাবৎ ঘুমের অভাবে সবাই ক্লান্ত। ফারজানা বেগম তিহানকে শুইয়ে দিয়ে তিনিও চলে আসলেন রুমে। তিহানেরও রেস্টের প্রয়োজন বলে কেয়ার ডিস্টার্ব করতে আসেনি। বিছানায় শুয়ে তিহান কপালে হাত রাখলো। কেন জানি সব কিছু ভারী ঠেকছে তার কাছে। তার মধ্যে হঠাৎ করে কলটা বেজে উঠল। তিহান দৌড়তে দৌড়তেই কেটে যায়, তাই তিহান আর গুরুত্ব দেয়নি। ইতিমধ্যে আবারও বেজে উঠল কলটা। তিহান আবার বিরক্তি নিয়ে ফোনটা হাতে তুলল। স্ক্রিনে যারার নাম। তিহান চোখ খিচে ফোনটা আবারও কানে তুলল। হ্যাঁ বল। ওপাশ থেকে শব্দ এলো, দেশে এসে কি আমাকে ভুলে গেলি? তিহানের বাড়ি কণ্ঠ। বলা তো কিছু নেই, আমি এসেছি আমার কাজে। এখন বল ওইদিকের কি খবর? ফোনের অপর পাশ থেকে যারা আবেগ কণ্ঠে উত্তর দিল, এত কাজ না করে তো মাঝে মাঝে আমার খোঁজও নিতে পারিস। দেশে গিয়ে তো ভুলেই গিয়েছিস। তিহান কোনো প্রতিক্রিয়া করল না, কারণ সে জানে যারা এখন ইমোশনাল হয়ে আছে। সে দেশে এসেছে 1 মাসের উপর হয়ে গেছে, অথচ যারাকে একটা কলও করেনি। মাঝে মাঝে শুধু রোহানের সঙ্গে কথা হয়েছে। কলের ওপাশ থেকে যারা আবারও প্রশ্ন করল, লন্ডন কবে ফিরছিস? তিহান বলতে গিয়ে থেমে গেল যে সে অসুস্থ। কি রে, কিছু বলবি? না। তা কবে ফিরবি লন্ডনে? এই তো সপ্তাহখানেকের মধ্যেই। ঠিক আছে, অপেক্ষায় রইলাম। এখন রাখ, আমি একটু ক্লান্ত আছি। আর একটু বলি না কথা। তিহান এবার বিরক্ত হয়ে বলল, দেখ এখন আমার ক্লান্ত লাগছে, যারা পরে কথা বলি। তিহান কলটা কেটে দিল। তারপরে বিছানায় হেলান দিয়ে শুয়ে পড়ল। ঘণ্টাখানেক পর কে এলো তিহানের রুমে। দরজায় দাঁড়িয়ে বলল, আসবো তিহান ভাই? তিহান কপালের উপর থেকে হাত সরিয়ে উত্তর দিল, মায়াপরি তুই আয়। কেয়া মিষ্টি হেসে প্রবেশ করলো তিহানের রুমের ভিতরে। তিহানের মিষ্টি কণ্ঠ, বস এখানে। আপনার শরীরের এখন কি অবস্থা তিহান ভাই? ভালো ছিল না, তবে এখন ভালো হয়ে গেছে। তাই? তা কেন? তোকে দেখে। কেয়া একটু লজ্জা পেল। তিহান দুষ্টে হেসে বলল, হয়েছে, এত লজ্জা পেতে হবে না আপনার। এখানে বসুন, হবু স্বামীর সেবা করুন। কথাটা শুনে কেয়া আরও বেশি লজ্জা পেয়ে যায়। তিহান ভাই, কি? আমি কিন্তু লজ্জা পাচ্ছি। তাই নাকি? তা দেখি আপনার চাঁদ মুখখানি, কতটা লজ্জা পেয়েছেন। তিহান কেয়ার মুখ থেকে 2 হাত সরালো। মুখে গুজে থাকা চুলগুলো সরিয়ে দিল ফু দিয়ে। কেয়া চোখ জোড়া খিঁচে নিল। তিহান আলতো করে কেয়ার কপালে চুমু খেয়ে বলল, থাকবি তো মায়াপুরি আমার হয়ে? কেয়া চোখ খিঁচেই উত্তর দিল, তা আমি কিভাবে বুঝবো? কি প্রমাণ চান? তিহান ঠোঁটের কোণে দুষ্ট হাসি নিয়ে বলল, প্রমাণ দিতে চাস? তাহলে আমাকে জড়িয়ে গালে একটা চুমু খাতো। কেয়া লজ্জায় মুখে হাত দিয়ে দিল। কি হলো? আমার শরম লাগছে তিহান ভাই। এসব আমি মানি না। দিবি কিনা বল। কেয়া মুখ লুকিয়ে উত্তর দিল, এখন না, আমার শরম লাগছে। প্লিজ জান, একটা। এই দেখ, গাল পেতে রাখছি। কেয়া এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি না অসুস্থ? তিহান ব্রু কুঁচকে উত্তর দিল, তাহলে এত দুষ্টুমি করছেন কেন? তিহান ব্রু টেনেই বলল, কই দুষ্টুমি করছি, আমার হবু বউয়ের সেবা নিচ্ছি। কেয়া মুখ মুচকি দিয়ে বলল, বাপরে কি শখ। হ্যাঁ, প্রাণপ্রিয় মানুষটার সামনে থাকলে সব রকমেরই শখ হয়, বুঝলি। এখন বল দিবি কিনা। কেয়া লজ্জামুখ হয়ে উত্তরে বলল, ঠিক আছে, আপনি চোখ বন্ধ করুন। তিহান সঙ্গে সঙ্গে চোখ জোড়া নেবে দিল। কিছুক্ষণ হয়ে গেল, তাও তিহান কোনো প্রতিক্রিয়া পেল না। তাই চোখ বন্ধ করে জিজ্ঞেস করলো, কি রে, দিবি না? কেয়া আলতো স্বরে বলল, হ্যাঁ। তাহলে দেরি করছিস কেন? ঝটপট দিয়ে ফেল, আমার কিন্তু একদমই তর্স হয়েছে না।
কেয়া এবার আস্তে করে তিহানের কাছে আসলো। যে জড়িয়ে ধরবে অমনি দরজার সামনে থেকে কেউ একজন বলে উঠল, এহ মা, আমি কিছু দেখিনি। কেয়ার সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেল। তিহানও দু চোখের পাতা খুলে তাকালো। দাদু, উফ, তুমিও আর আসার সময় পেলে না, দিলে তো আমার প্রেমের 12টা বাজিয়ে। মোতালেব খান দৃঢ় কণ্ঠে উত্তর দিল, আমি কিন্তু কিছু দেখিনি, মনে হয় ঘুমের ঘরে ভুল পথে চলে এসেছি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমি কিন্তু কিছু দেখিনি, আপনারা মাইন্ড করবেন না কেমন? বলে মোতালেব খান দরজার দিকে পা বাড়াবে অমনি তিহান বলে উঠল, এই যে মিস্টার মোতালেব খান, কোথায় যাচ্ছেন? আপনি আমার প্রেমে ডিস্টার্ব করেছেন, তার জন্য আপনার পানিশমেন্ট আছে। আগে কিসের পানিশমেন্ট? আমি কিছু দেখিনি তো, ঘুমের ঘরেই তো চলে এসেছিলাম, চলে যাচ্ছি আবার। তিহান বোরিং হয়ে বলল, এসে যখন পড়েছে তো বসো। এতে যেন মোতালেব খান আরও আশকারা পেয়ে গেলেন। সঙ্গে সঙ্গে এসে দ্বিধাহীন হয়ে বসলেন তিহানের পাশে। বসে কেয়ার দিকে একটু তাকিয়ে কাশল। লজ্জা কেয়ার মুখ লাল হয়ে আছে। ওইদিকে কি দেখছো? কিছু না দাদুভাই। তা এদিকে কত দূর? তিহান ব্রুকুসকে বলল, আছে মোটামুটি। মোটামুটি? হুম সবাইকে ফাঁকি দিলেও আমাকে দিতে পারবে না দাদুভাই। মোটামুটিকে নয়, বেশ ভালোই চলছিল। একটু আগে যে অ্যাক্সিডেন্টটা হতে যাচ্ছিল, আমি কিন্তু একটু হলেও দেখে ফেলেছি। তিহান মোতালেব খানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কি? আরে না দাদুভাই, না মানে আমি এই একটু দেখে ফেলছিলাম, ওই আর কি। তিহান তীক্ষ্ণ দৃষ্টিতেই বলল, একটু, তাই না? হ্যাঁ, একটুই তো। ঠিক আছে, আমি তাহলে এক্ষুনি আব্বু আম্মু আর সবাইকে বলে দিচ্ছি তুমি একটু আগেও রান্নাঘর থেকে লুকিয়ে মিষ্টি খেয়েছ। কি বলছো দাদুভাই? হ্যাঁ, দেখবে। তিহান পকেট থেকে ফোনটা বের করে ভিডিও অন করে বলল, এই দেখো, এই বৃদ্ধ লোকটাকে কে যেন আমারও একটু চেনা চেনা লাগছে। ফুল ভিডিওটা দেখলে পুরোপুরি চিনে যাব। দেখব? আরে না না দাদুভাই, এই ভিডিওটা পুরোটা দেখার কি আছে, ডিলিট করে দাও। একদমই না, একদম ভালো ভিডিও না এটা। চুরি করে মিষ্টি খেয়ে এখন ভিডিও দোষ? মোতালেব খান একটু কেসে বললেন, না মানে একটা মিষ্টিই তো খেয়েছি, তাতে কি হয়েছে? দাদু, একটা মিষ্টি? তুমি তো পুরো প্যাকেটটাই শেষ করে দিলে, তোমার না ডায়াবেটিক্স? মোতালেব খান এক হাতে তালু বেশ উত্তরে বললেন, আসলে হয়েছে কি দাদুভাই, ফ্রিজে এত মিষ্টি একসঙ্গে দেখে মনটা খুব নাদুস নুদুস করছিল, তাই আর লোভ সামলাতে পারিনি। ইনসুলিন নিচ্ছি তো, কিছু হবে না। তারপরে তিহানের কানের কাছে এগিয়ে এসে বলল, তুমি কিন্তু দাদুভাই এই কথাটা কাউকে বলবে না, ঠিক আছে? তাহলে বলো, একটু আগে কী যেন অ্যাক্সিডেন্টের কথা বলছিলে? ও ওটা তো কিছু না দাদুভাই, আমি এমনি বলেছি। তিহান রূপসকে বলল, ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। ঠিক আছে দাদুভাই, আমি বরং আসি, বলে মোতালেব খান কেটে পড়লেন। যাওয়ার আগে দরজাটা পাক করে আবার বললেন, আমি কিন্তু কিছুই দেখিনি। দাদু, আমি যাচ্ছি তো, কিছু দেখিনি আমি, বলে দরজাটা ঠাস করে লাগিয়ে কেটে পড়লেন মোতালেব খান। আর এদিকে দাদু নাতির কাহিনী দেখে হাসতে হাসতে কেয়া শেষ। এত হাসছিস কেন? আপনি এই ভিডিও করলেন কবে? তিহান ব্রুকুসকে বলল, বাড়িতে সব জায়গায় সিসিটিভি ফুটেজের কানেকশান রয়েছে আমার ল্যাপটপে। কথাটা শুনে কেয়া যেন একটু ভয় পেয়ে গেল। তার মানে তিহান ভাই কি দেখে ফেলেছে শান ভাইয়ের সঙ্গে যে বাড়িতে কথা বলছিলাম? আবার ভাবলো, না, দেখে ফেলে তো এতক্ষণে কেলেঙ্কারি হয়ে যেত, কারণ তিহান ভাই তো চুপ থাকার মতো মানুষ নয়, হয়তো এখনও ড্রয়িং রুমের ফুটেজটা চেক করেনি। কী রে, আবার কোন জগতে ডুব দিলি? কেয়া ধ্যান ভাঙতেই বলল, না কিছু না। তিহান দুষ্ট চোখে তাকিয়ে ফিস করে বলল, তুই দিবি নাকি আমি নিজেই নিয়ে নিব? কেয়া কিছু না বলে লজ্জায় মাথা নিচু করতে তিহান ধীরে ধীরে এগিয়ে এলো। কেয়া তাড়াতাড়ি করে হাত বাড়িয়ে তিহানের মুখ আড়াল করে নিল। তিহান বিরক্তিমাখা গলায় বলল, আবার কি হলো? তিহান ভাই, আপনি কি পুরো বাড়ির ফুটেজ দেখেছেন? তিহান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন? না মানে এমনি, আপনি দুপুরের ওষুধ খেয়েছেন তো? উত্তরে তিহান বলল, না, ভালো লাগছে না। কেয়া মায়া মাখা স্বরে বলল, তাহলে আমি খাইয়ে দেই। তিহান ব্রুকুসকে মৃদু হাসল, তাহলে মন্দ না, তোর হাতে ওষুধ কেন, বিষ অমৃত। কেয়া মুচকি হেসে বলল, আপনিও পারেন বটে, যাই আমি খাবার নিয়ে আসি। কেয়া উঠতে যাবে ঠিক তখনই তিহান হাত বাড়িয়ে তাকে টেনে নিজের কাছে বসিয়ে নিল। আমার পাওনাটা কিন্তু এখনও দিসনি। তিহান ভাই, আপনার মাথায় ব্যান্ডেজ তো? তিহান বিরক্তি নিয়ে বলল, তো সমস্যা হবে তো? হোক, তুই তোর কাজ কর। কেয়া লজ্জা মাখা মুখে বলল, এখন না, পরে, আগে খাবার খেয়ে ওষুধ খান, কেমন? তিহান মাথা নেড়ে বলল, আমি মানব না, মানি না। কেয়া ফিকি হেসে বলল, এখন কি মিছিল শুরু করে দিবেন নাকি? তিহান নেশা পড়া কণ্ঠে ফিস করে বলল, তাই?
তিহান অদরদয় কেয়ার নিকটে আনতে হঠাৎই পিছন থেকে দরজার আওয়াজ হলো। মুহূর্তে দুজন সিটকে দূরে সরে যায়। দরজা ঠেলে খাবার হাতে ফারজানা বেগম ঢুকলেন। কেয়াকে তিহানের পাশে বসে থাকতে দেখে ফারজানা বেগমও মিষ্টি হাসলেন। কেয়া মা, তুই এখানে? কেয়া নড়ে চড়ে বসে উত্তর দিল, জি বড় আম্মু। তা ভালো করছিস, আমি তো তাড়াহুড়ো করে আসলাম, এ সময় ছেলেটা একা রুমে। তা তুই খাবার খেয়েছিস তো মা? না ছোট আম্মু, একটু পর খেয়ে নেব। কথাটা শুনে তিহান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো কেয়ার দিকে। এখনও খাসনি? না তিহান ভাই। ফারজানা বেগম তীক্ষ্ণ হেসে বললেন, দেখ কেয়া মা, বড় ভাইয়ের কত ভালোবাসা। বড় ভাই কথাটা শুনে তিহান একটু বিষম খেল। ফারজানা বেগম চিন্তিত কণ্ঠে বললেন, কি হয়েছে রে বাবা, তুই ঠিক আছিস তো? হ্যাঁ আম্মু, আমি ঠিক আছি। মনে হয় গলায় কিছু আটকে গিয়েছিল। ফারজানা বেগম অবাক দৃষ্টিতে বললেন, কই বাবা, গলায় কি আটকাবে? আমি তো এখনও লোকমাই দেইনি তোর মুখে। ও, তুমি লোকমা দেওনি তাই না? তাহলে মনে হয় বেয়াদব কাশি আপনা আপনি চলে আসছে। কথাটা শুনে পাশে থাকা কেয়ার ফারজানা বেগম ফিকে হেসে ফেললেন। তিহান কাসুমাসু হয়ে বলল, হাসছো কেন দুজন মিলে? আমি কি ভুল কিছু বলে ফেলছি? ফারজানা বেগম মুখে হাসি নিয়ে বললেন, না বাবা, তুই ভুল কিছু বলিসনি। তোর বেয়াদব কাশিটা মনে হয় আজকাল অসময়ে একটু বেশিই চলে। তারপর পাশে থাকা ফারজানা বেগম কেয়ার উদ্দেশ্যে বললেন, যা মা, খেয়ে আস। আর কতক্ষণ না খেয়ে থাকবি? যা ডাইনিংয়ে খাবার রেখেছি, জটপট খেয়ে আয়। কেয়া শান্ত গলায় বলল, আমি পরে খেয়ে নিব বড় আম্মু। তারপরে ফারজানা বেগম হেসে বললেন, বুঝতে পেরেছি, বস, দুজনকে খাইয়ে দেই। তিহান মিষ্টি হেসে বলল, আইডিয়াটা খারাপ না। ফারজানা বেগম মুচকি হেসে কেয়াকে পাশে বসতে বললেন। তিনি এক লোকমা তিহানকে দিচ্ছেন তো আরেক লোকমা কেয়াকে। কিছুক্ষণ পর তিহান বলল, আম্মু আর খেতে পারবো না, খেতে ভালো লাগছে না আর। তাও ফারজানা বেগম জোর করে ছেলের মুখে আরও 2-1 লোকমা পরে দিলেন। খাওয়া শেষে তিহানকে ওষুধ খাইয়ে দিতে দিতে বললেন, আমাদের কথা একটু চিন্তা করিস বাবা, এবেলা করে বাড়ি থেকে বেরিয়ে যাস আর নিজের ক্ষতি করিস। একটু তো ভাব আমাদের দিকটা, আর একটু হলে তো আমার প্রাণটাই বেরিয়ে যাচ্ছিল। তিহান মাকে শান্ত না দিতে দিতে বলল, আরে আম্মু, পুরনো কথা বাদ দাও না। ঠিক তখনই পাশে থাকা কে উত্তর দিল, কেন বাদ দিবে বড় আম্মু? আপনি কি একবার ভাবেন আমাদের দিকটা? হয়েছে পাকনি, আপনারা তাল থেকে তিল বানাতে হবে না, তাহলে দিব মাথায় একটা গাঁটটা মেরে। কেয়া ফারজানা বেগমের পিছনে লুকিয়ে বলল, দেখেছ বড় আম্মু, তোমার ছেলে কি বলছে? ফারজানা বেগম হেসে বললেন, কেয়া মা তো ঠিকই বলেছে, আমাদের দিকটাও তো একটু ভাবিস না। কেয়া ফারজানা বেগমের পিছন থেকে তিহানকে বেঞ্চি কাটল। তিহান ইশারায় বলল, আম্মু যাক, তারপর তো হচ্ছে আস্তর। কেয়া ফারজানা বেগমের আসল ধরে বলল, বকে দাও বড় আম্মু তোমার ছেলেকে, একদমই কথা শুনে না। তিহান এবার রেগে মনে মনে বলল, আমি কথা শুনি না তাই না? যার জন্য করি চুরি সেই বলে চোর। সেদিন এভাবে ফিরিয়ে না দিলে কি আজ এমনটা হতো? নিজে চোর হয়ে এখন বড় বড় কথা বলছে। তিহানকে ফারজানা বেগম বকছে দেখে কেয়া পিছন থেকে কিলকিলিয়ে হাসছে। হয়েছে, তোকে আর পাকনামি করতে হবে না, বান্দরনি একটা। কেয়া এবার কাঁদো কাঁদো হয়ে বলল, দেখছো বড় আম্মু, আমাকে বান্দরনি বললো তোমার ছেলে। তিহান কাট কাট গলায় বলল, বিচার দে তোর বড় আম্মুকে, একবার শুধু বেরিয়ে আয় তোর বড় আম্মুর আসলের পিছনে লুকিয়ে না থেকে, তারপর দেখাচ্ছি। ফারজানা বেগম দুইজনকে থামিয়ে দিয়ে বললেন, হয়েছে বাবা, হয়েছে, ভুল আমার, যে আমি প্রশ্ন করেছি। এখন দুইজন থাম, আমি আসি। কই যাচ্ছ আম্মু? তোর দাদু একটু ডাকছিল, আমি যাই। ঠিক আছে, তুই বাবা একটু রেস্ট কর, আর একদম ঝগড়া করবি না দুইজনে, বলে ফারজানা বেগম বেরিয়ে গেলেন। তুমি যাও আম্মু, আমি কি ঝগড়া করতে পারি? ঝগড়া তো করে বান্দরনিটা। কেয়া রেগে বলল, কি আমি বান্দরনি? তা নয়তো কি? একদম মিথ্যে অপবাদ দিবেন না তিহান ভাই, আমি কিন্তু ভদ্র একটা মেয়ে। তিহানকে আজ চুল টেনে বলল, শুধু বল বড় বড় কথা, এখন বল আমাকে বকতে। তিহান ভাই লাগছে তো, সরি আর বলবো না, বলতে তিহান ছেড়ে দিল। ভাগ্যিস তুই আমার ফিউচার বেবির মা, নয়তো এখনই চুল টেনে ছেড়ে দিতাম। কেয়া কিছু বলল না, চুপ করেই বসে রইল। আবার কি হলো তোর? কিছু না তিহান ভাই। আচ্ছা, আমাদের বিয়ে কবে হচ্ছে? তিহান কেয়া থুতনিতে হাত রেখে বলল, এই তো বিদেশ থেকে ফিরেই। আপনি আবারও বিদেশ চলে যাবেন? তিহান মিষ্টি হেসে বলল, চিন্তা করছিস কেন পাগলি, আমি তো যাবো আর আসবো। কেয়া মনমরা হয়ে বলল, কবে যাচ্ছেন? এই তো সপ্তাহখানেকের মধ্যেই। কেয়া মন দৃঢ় কণ্ঠে বলল, তাড়াতাড়ি আসবেন তো তিহান ভাই? তিহান কেয়ার হাতে চুমু খেয়ে বলল, হ্যাঁ জান, আমি খুব শীঘ্রই আসছি। কেয়ার মুখটা বাংলার পাঁচ দেখে তিহান বলল, মন খারাপ কেন করছিস? বললাম তো এসে পড়বো, আর এসেই সবাইকে আমাদের বিয়ের কথাটা জানাবো। কেয়া নিচু কণ্ঠ বলল, সবাই মানবে তো তিহান ভাই?
কি বলিস? মানবে মানে? দৌড়াবে। কেয়া হেসে ফেলল। তারপর তিহান মিষ্টি হেসে বলল, জানিস দাদুও আমাদের সাপোর্টে আছে, তাই ধরে নিয়ে আমাদের বিয়েটা হয়েই গেল। এরপর আমরা সুখের সংসার করব, আমাদের বেবিও হবে। কথাটা শুনে কেয়া হাত দিয়ে আড়াল করে ফেলল তার মুখটা। তিহান কেয়ার হাত সরিয়ে বলল, শরম পেলে চলবে? আমার তো তোকে দেখে আজই চুমু চুমু পাচ্ছে। একবার দাদু তো আরেকবার আম্মু, এই দুজনেই আমার প্রেমের 12টা বাজিয়ে দিল। কেয়া লজ্জা পাচ্ছে দেখে তিহান আরেকটু লজ্জা দিতে সে দুষ্ট হেসে বলল, এখনও কিন্তু সময় শেষ হয়নি, দিব নাকি একটা? তিহান ভাই, আপনি কিন্তু আগের থেকেও অনেক দুষ্ট হয়ে গিয়েছেন। অ্যাক্সিডেন্টের পর একটু বেশি রোমান্টিক হয়ে গেছেন, তাই নাকি? হ্যাঁ, তাহলে দিয়েই ফেলি, কি বলিস? না, এখন না। তারপর তিহান তার মায়াপুরীর পানে তাকিয়ে থুতনিতে হাত রেখে নেশাক্ত কণ্ঠে গাইল, 4টে হাতে খেলনা পাতে একজোড়া সরই, সে ভাবনারা চোখ খোলে না, মন বুঝে না, বোঝে না, বোঝে না, মন বুঝে না। আপনারে বেয়াদব মনকে জোর করে বুঝিয়ে রাখুন, কারণ এখন এত সহজে আমি আর ধরা দিচ্ছি না আপনাকে। তবে রে, কে এক দৌড়ে পালিয়ে গেল। তারই মধ্যে মোতালেব খান আবারও চা হাতে দরজার কাছে এসে দাঁড়ালো। দরজার আড়াল থেকে ডাক দিল, দাদুভাই, ও দাদুভাই। তিহান বিরক্তি নিয়ে বলল, কে? মোতালেব খান রুমে ঢুকে বললেন, আমি। তারপর সাই একটা চুমুক দিয়ে বললেন, তা কেমন চলল? দূর, তোমরা আমার প্রেমের 12টা বাজিয়ে আবার এসছো মজা নিতে? আমি কিন্তু বলে দিব আম্মুকে। আরে আরে না না দাদুভাই, আমি তো মজা করছিলাম, তা আমি আসি কেমন? বলে আবার মোতালেব খান কেটে পড়লেন। এদিকে তিহানও আস্তে আস্তে কিছুটা সুস্থ হয়ে উঠেছে। ফারজানা বেগম আর কেয়া প্রতিদিন বিকেলে তিহানকে খানবাড়ির বাগানে একটু একটু করে ঘুরতে নিয়ে আসে, আবার সন্ধ্যায় বাড়িতে চলে যায়। আজ ছুটির দিনে সবাই ড্রয়িং রুমে বসেছেন আলোচনায়। মোতালেব খান, আমজাদ খান, আজিজুল খান, সঙ্গে তিহানও। সবাই গল্প করছে একসঙ্গে। তিহান পাশে ফোন হাতে বসে আছে, সঙ্গে গল্প করছে বাপা চাচার সাথে। তারই মধ্যে হঠাৎ মোতালেব খান তুলে বসলেন আজ থেকে 10 বছর আগের কথা। তিনি 2 ছেলেকে সামনে রেখে বললেন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। বরাবরই তোমরা আমার সব কথা রেখে এসেছ, আশা করি এইবারও রাখবে। আমজাদ খান আর আজিজুল খান বাবার উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন, হ্যাঁ নিশ্চয়ই, বলো বাবা। মোতালেব খান সবার উদ্দেশ্যে বললেন, দেখো, আগে যা হওয়ার হয়েছে, এখন আমি এটার একটা মীমাংসা করতে চাই। আমজাদ খান হাসি মুখে বললেন, হ্যাঁ বলো, কিসের মীমাংসা করতে চাও? মোতালেব খান দীর্ঘ শ্বাস ছেড়ে বললেন, আমি সিদ্ধান্ত নিয়েছি, তিহান দাদুভাই আর কেয়া দিদিভাইয়ের বিয়েটা এবার দিয়ে দেওয়া যাক। কথাটা যেন আমজাদ খান আর আজিজুল খান হাঁ করে তাকিয়ে রইলেন। 2 ভাই একে অপরের দিকে তাকালেন। সঙ্গে ফারজানা বেগম আর সামিরা বেগমও আসলেন রান্নাঘর থেকে। ফারজানা বেগম আসতে মোতালেব খান বললেন, তুমি কি বলো বড় বৌমা? ফারজানা মুখে হাসি নিয়ে বললেন, সেটা তো খুশির খবর বাবা, তবে আপনার নাতি রাজি তো? জিজ্ঞেস করেন। মোতালেব খান তো সবই জানেনি যে মেয়ের জন্য অ্যাক্সিডেন্ট করেছে, এত বছর অপেক্ষা করেছে, সে আবার রাজি হবে না? তাও তিহানকে খোঁচাতেই বললেন, দাদুভাই মনে হয় রাজি না। ঠিক আছে, সমস্যা নেই, কেয়া দিদিভাইকে আমরা না হয় অন্য জায়গায় বিয়ে দিয়ে দিব। কিন্তু তিহানের কোনো প্রতিক্রিয়া নেই। মোতালেব খান তিহানের কোনো প্রতিক্রিয়া না দেখে মনে মনে বললেন, ব্যাপারটা কি? দাদুভাই তো একবারও তাকালো না, আর একটু বাজিয়ে দেখি। সবাই কি বলো? আমরা না হয় কেয়া দিদিভাইকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিব, তোমরা রাজি তো? ফারজানা বেগম অভিমানী কণ্ঠে বললেন, এটা কি বলেন বাবা? কে আমার মতো এত লক্ষ্মী শান্তশিষ্ট মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবেন? না, আমি এই সিদ্ধান্তটাতে মত দিচ্ছি না। কে আমার ছেলের বউ না হলে অন্য কারো ছেলের বউ হবে না, ওকে আমি আমার ছেলের বউ করেই নেব। পাশে থাকা আমজাদ খানও বললেন, আগে নিজের ছেলের মত নাও, সে রাজি কিনা, নাকি এখনও আবার বিয়ের দিন রাতে দেশ ছাড়বে। সবাই কত রকম কথা বলছে, কিন্তু মোতালেব খান লক্ষ্য করলেন তিহানের কোনো প্রতিক্রিয়া নেই। কি ব্যাপার, দাদুভাইয়ের মনে আছেটা কি? তার মধ্যে ফারজানা বেগম বললেন, আমার কথাই পাই নেন, আমি সবসময় আপনাদের কথা শুনে এসেছি, তাই বাড়ির বড় বউ হিসাবে আমারও একটা মত আছে। পাশে বসে থাকা আমজাদ খান বললেন, ছেলে মেয়ে রাজি থাকলে আমরাও রাজি, তাদের অমতের বিরুদ্ধে আমরা আর কিছু করছি না, কারণ একবার সম্মানহানি হয়েছে, আর চাই না। আজিজুল খানও বললেন, হ্যাঁ আমিও একমত। মোতালেব খান 2 ছেলের উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন, তা তোমরা 2 জন বাবা হিসেবে কি বলো? আমজাদ খান পাশে থাকা আজিজুল খানের উদ্দেশ্যে বললেন, কিরে আজিজুল, আমার বিয়েই হতে তোর কোনো আপত্তি আছে? আজিজুল খান ব্রুকুসকে উত্তর দিলেন, ভাইজান, আপনারা রাজি থাকলে আমি আর কি বলবো, এখন ছেলে মেয়েকে জিজ্ঞেস করেন। আমজাদ খানও বললেন, আমরা একমত, ছেলে মেয়ে রাজি থাকলে হয়ে যাক বিয়েটা। মোতালেব খান কেয়াকে ডাক পাঠালেন আনায়াকে দিয়ে। কেয়া আসতে মোতালেব খান কেয়াকে পাশে বসালেন। তারপর কেয়ার উদ্দেশ্যে বললেন, দিদিভাই, আমরা চাচ্ছি
10 বছর আগের ভেঙে যাওয়া সম্পর্কটা আবারও জোড়া লাগাতে। তা তুমি কি বলো? কে একটু চুপ থাকলো, তারপর এক পলক তিহানের পানে তাকিয়ে আবারও মোতালেব খানের উদ্দেশ্যে বলল, তোমরা যা চাও তাই হবে। কারণ কেয়া ভালো করেই জানে মোতালেব খান সম্পূর্ণ তাদের বিয়ের সাপোর্টেই আছেন। তারপর মোতালেব খান তিহানকে জিজ্ঞেস করলেন, তা দাদুভাই তোমার কি মতেতে? তিহান জানে মোতালেব খান ইচ্ছে করেই তিহানকে খোঁচাইছিল, তাই উত্তরে সেও বলল, তোমরা যা ভালো বুঝবে তাই হবে। এরপর মোতালেব খান বললেন, তাহলে তো হয়েই গেল, তোমরা বিয়ের আয়োজন শুরু করো। পাশে থাকা আমজাদ খান বললেন, কারো কোনো মত দেখলাম না, তাহলে কিসের বিয়ে? তারপর মোতালেব খান দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আমজাদ, তোমার ছেলের আজ এই অবস্থা কেন জানো? তিহান এবার ব্রুকুসকে মনে মনে বলল, এই রে, দাদু আবার সব পাশ করে না দেয়। দাদু এবার এসব বোমা পাঠাতে ওস্তাদ। পাশে থাকা আজিজুল খান বললেন, তিহান বাবা কার জন্য অ্যাক্সিডেন্ট করেছে? উত্তরে মোতালেব খান বলল, তোমার মেয়ের জন্য। সবাই আবার বড় বড় চোখ করে তাকালো তিহানের দিকে। সবাই একসঙ্গে বলে উঠল, কি? তিহানের কোলে ছিল ল্যাপটপ, সে ওটা দিয়ে মুখ ঘুরে নিয়ে বলল, এই রে, এবার গেলাম। ফারজানা বেগম ছেলের কাছে গিয়ে কান মুলে দিয়ে বললেন, তলে তলে টেম্পো চালাও আর বিয়ের দিন বিদেশে পালিয়ে গিয়ে আমাদের সম্মান খাও, তাই না? আরে আরে আম্মু, লাগছে তো, লাগুক, তলে তলে মন কলা খাও, তাই না? উফ, লাগছে। তারপরে ফারজানা বেগম তিহানকে ছেড়ে দিয়ে বললেন, যে যত যাই বলো, কেয়ামা আমার ছেলেরই বউ হচ্ছে। পাশে থাকা মোতালেব খান বললেন, তা দেরি না করে কাল থেকে আত্মীয় স্বজনদের দাওয়াত দেওয়া শুরু করা যাক, কি বলো? উত্তরে ফারজানা বেগম বললেন, আমরা কাল থেকে আস্তে আস্তে সব কিছু শুরু করে দিচ্ছি, কি বলো সামিরা? জি আপা। তারপর ফারজানা বেগম বললেন, আমার একমাত্র ছেলের বিয়ে অনেক ধুমধাম করেই হবে, তাই আগে থেকে সব কিছু লিস্ট করে রাখতে হবে। তারই মধ্যে আবার তিহান বলে উঠল, তোমরা বিয়ের আয়োজন শুরু করো, আমি 2 দিনের জন্য একটু লন্ডন যাচ্ছি, আবার চলে আসব। এতে সবাই অবাক হলো। পাশে থাকা আমজাদ জিজ্ঞেস করলেন, এখন আবার লন্ডন কেন? উত্তরে তিহান বলল, আপনাদের বলেছিলাম না আব্বু, 6 মাসের মধ্যে আবার একটু লন্ডন যেতে হবে। রোহানও কাল কল দিল, ইমার্জেন্সি যেতে হবে আমার। আর চিন্তা করবেন না কেউ, 2 দিনের মধ্যে আমি ফিরে আসব। আমজাদ খান বললেন, ঠিক আছে, গায়ে হলুদের আগে ফিরে আসলেই হলো। জি আব্বু, চিন্তা করবেন না। এদিকে সবাই রাজি আর খুশি থাকলো। সামিরা বেগমের মুখে হাসি নেই, কারণ বাইপুকে দেওয়া কথা হয়তো তিনি রাখতে পারবেন না। আর কীভাবেই বা বাইপুকে বলবেন? কোনো কি মুখ আছে তার? ঘড়ির কাঁটা 9টা। সামিরা বেগম রুমে ফাইসারি করছেন। কেন তার বাইপুকে কথা দিতে গেলেন? না পারবেন শ্বশুরবাড়ির কারো উপর কথা বলতে, না পারবেন বাইপুকে দেওয়া কথা রাখতে। তারই মধ্যে হঠাৎ করে আবার কল দিল শান। সামিরা বেগম কলের স্ক্রিনে শানের নাম দেখে ভয়ে হাত পা কাঁপতে লাগলো। কীভাবে কলটা ধরবেন আর বাইপুকে কী বা উত্তর দিবেন? কলটা কয়েকবার বাজার পর সামিরা বেগম কলটা কাঁপা কাঁপা হাতে রিসিভ করতেই শানের শব্দ ভেসে আসলো, ফুপি, কল ধরছো না কেন? এখন বলো ওইদিকের খবর কি? খানবাড়ি সব ঠিকঠাক হয়েছে তো? হলে কালই আব্বু আম্মুকে নিয়ে আসবো বিয়ের কথা পাকা করতে। কিন্তু সামিরা বেগমের কোনো প্রতিক্রিয়া নেই। কি হলো ফুপি, কথা বলছো না কেন? হ্যালো ফুপি, হ্যালো। কিছুক্ষণ পর সামিরা বেগম উত্তর দিলেন, আর আসতে হবে না বাবা, কে আর বিয়ে তিহানের সঙ্গে ঠিক হয়ে গেছে, বলে কলটা কেটে দিলেন। হ্যালো ফুপি, হ্যালো, শুনতে পারছো? সামিরা বেগম কলটা রাখতেই তার চোখটা ভিজে এলো। কি যে আছে মেয়ের কপালে। এদিকে শানের রুমে ছড়িয়ে ছিটে রয়েছে বিয়ারের বোতল। ফ্লোরে বসে একটার পর একটা শেষ করছে। জবজব ঘামে ভিজে আছে তার পরনে আকাশি কালার টি শার্ট। আমায় কেন বুঝলি না ক্যাফুরি? কি কমতি ছিল আমার মাঝে? আসলে ভুলটা আমারই ছিল। আমি যদি 2 বছর আগেই তোকে বিয়ে করে নিতাম, তাহলে আর তোকে হারাতে হতো না। আমার ভাগ্যটাই খারাপ। শান আরেকটা বোতলে চুমুক দিয়ে বলল, বোকার মতো ভাগ্যের দোষ দিয়ে কি হবে? যেখানে তুই আমাকে চাসনি, সেখানে ভাগ্য আর কি করবে? সঙ্গে সঙ্গে এক ডুকে পুরোটা বোতল খালি করে ফেলল শান। তারপরে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এই বিয়েটাকে কোনোভাবেই থামানো সম্ভব নয়। নীলচে রাতের নরম আলোয় ঘরটা ভরপুর। জানালার পর্দা হালকা বাতাসে দুলছে। চাঁদের রূপালি আলো এসে কেয়ার মুখে এসে কোমল আবার ছড়িয়ে দিয়েছে। নিঃশব্দ রাতের ভেতর শুধু গড়ির টিকটিক আর হালকা নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে কেয়ার রুমে। তারই মধ্যে তিহান আস্তে করে দরজাটা খুলে ভিতরে ঢুকলো। মৃদু শব্দে দরজা বন্ধ হতে কেয়ার চোখ মেলে তাকালো। চোখে একটু বিস্ময়, একটু লাজুক হাসি। তিহান ভাই, আপনি? হ্যাঁ, একা ভালো লাগছিল না, তাই তোকে দেখতে এলাম। কেয়া মিষ্টি হেসে বলল, ভালো করেছেন, আমারও ভালো লাগছিল না। তিহান মিষ্টি হেসে বলল, চোখ বন্ধ কর। কেন তিহান ভাই? আরে কর না।
কেয়ার চোখ বন্ধ করতে তিহান কেয়ার হাত টেনে পরিয়ে দিল একটা ডায়মন্ডের রিং। তারপর হাতে মৃদু চুমু খেয়ে বলল, এবার তাকা। কেয়া মিটিমিটি করে তাকাতে অবাক হলো। এইটা তোর জন্য এনেছিলাম লন্ডন থেকে, সেদিন পরানো হয়নি। কে একটু মন খারাপ করে মাথা নিচু করে ফেলল সেদিনের কথাটা উঠাতেই। কি হলো, মন খারাপ? আরে মন খারাপ করছিস কেন? আমি তো মনে রাখিনি সেই দিনের কথা। এখন বল তোর কি কি চাই। আমি কালকে রাতের ফ্লাইটে লন্ডনে যাচ্ছি। আসার সময় তোর জন্য কি কি নিয়ে আসবো একটা লিস্ট করতো। কেয়া মাথা তুলে বলল, আমার কিছু লাগবে না তিহান ভাই, শুধু আপনি সুস্থভাবে ফিরে আসুন, আমি অপেক্ষায় থাকব। তিহান মুচকি হাসল। আমি খুব শীঘ্রই ফিরব তোকে আমার করে নিতে। তারই মধ্যে তিহান লক্ষ্য করলো কেয়ার চুলগুলো এলোমেলো করে ছাড়া রয়েছে। কি করে রেখেছিস হেয়ারগুলোর? কোথায়? অয়েলটা নিয়ে আয়, আমি মাথায় বেনি করে দিচ্ছি। কেয়া অবাক হয়ে বলল, আপনি পারবেন? আমি পারি না এমন কোনো কাজ নেই, তুই গিয়ে অয়েলটা নিয়ে আয়। কেয়া তেল নিয়ে আসতে তিহান বলল, বস, মাথা দিয়ে বেনি করে দিচ্ছি। কেয়া মিষ্টি হেসে বলল, বিছানায়। তিহান বেনি করে দিতে দিতে বলল, তোর জন্য একটা শাড়ি এনেছি, কাল এটা পরে আমার সঙ্গে বের হবি। সঙ্গে বিয়ের কিছু শপিং রয়েছে, সেগুলো করব। ঠিক আছে তিহান ভাই। বেনি করে যেতেই কেয়া আবারও ঘুরে বসলো তিহানের সামনে। তারপর চিন্তিত কণ্ঠে বলল, তিহান ভাই, সব কিছু ঠিকঠাক হবে তো? তিহান মুচকি হেসে বলল, তুই কেন এত ভয় পাচ্ছিস জান? আমি তো আছি, আমি খুব শীঘ্রই ফিরে আসব। সত্যি? হ্যাঁ বাবা, সত্যি। এবার খুশি? কেয়া মিষ্টি হেসে জড়িয়ে ধরল তিহানকে। তিহানও তার মায়াপরীকে আষ্টে পিষ্টে জড়িয়ে নিল। এরপর বলল, আমাকে রেখে কোথাও যাবেন না তো তিহান ভাই? তিহান মায়াপরীকে জড়িয়েই উত্তর দিল, না যান, এরপর কোথাও গেলে তোকে নিয়ে যাব। হয়তো ওখানে সব কিছু শেষ করে দিয়ে আসবো, নয়তো বিয়ের পর তোকে এখান থেকে নিয়ে ওখানে চলে যাব। তারপর তিহানকে আর কপালে সুমুইকে দিয়ে বলল, তোর জন্য আরেকটা গিফট আছে। তারপর পকেট থেকে একটা সোনার চেইন বের করলো। তিহান ভাই, এটা? হ্যাঁ। কেন, তুই আগে দেখেছিস নাকি এটা? না মানে এটা আপনার লাগেজে ছিল। তুই আমার লাগেজ খুলেছিস? আসলে না মানে। তিহান মিষ্টি হেসে বলল, দেখিও কি হবে, সবই তো তোরই স্মৃতি, তোরই জন্য ছিল। কেয়া তিহানের পানে তাকিয়ে বলল, আচ্ছা তিহান ভাই, সামান্য কিছু চিরকুট আপনি সোনার বক্সে কেন রেখেছিলেন? তিহান কেয়ার মুখে হাত দিয়ে বলল, এগুলো সামান্য নয় জান, তোর জন্য আমার অপেক্ষার দিনগুলোর সাক্ষী এগুলো। তোর কাছে চিরকুটগুলো সামান্য হলেও আমার জন্য অনেক কিছু। ঠিক আছে, এখন ঘুমিয়ে পড়, আবার সকাল সকাল উঠতে হবে। তিহান কেয়াকে শুইয়ে দিয়ে বেরিয়ে গেল। এদিকে সকাল থেকে খান বাড়িতে সবাই ব্যস্ত। সামনে বিয়ে। আমজাদ খান আর আজিজুল খান বেশ ব্যস্ত বিয়ের কার্ড ছাপানো নিয়ে। তারই মধ্যে সিঁড়ি দিয়ে নামলো তিহান। ফারজানা বেগমের উদ্দেশ্যে বলল, আম্মু, আমি একটু অফিস থেকে আসছি। ফারজানা বেগম ছেলেকে বাধা দিতে চাইল, কারণ হাসপাতাল থেকে ফিরেছে মাত্র কয়েকদিন হলো, এখনই কাজ নিয়ে তো ব্যস্ত। কিন্তু তিহান কোনো কথা শুনল না। তিহান যাওয়ার আগে ফারজানা বেগমকে বলে গেল বিকেলে অফিসের ফাঁকে একবার এসে কেয়াকে নিয়ে শপিংয়ে যাবে। তিহান বেরিয়ে যেতে তারই মধ্যে খান বাড়িতে এসে নামলো শান। রাতটা কিভাবে পার হয়েছে সে নিজেও জানে না। খানবাড়িতে ঢুকে শান কেয়া কেয়া বলে চিৎকার করতে লাগলো। পরপর দুইটা ডাকের পর সামিরা বেগম, মোতালেব খান আর কেয়া দৌড়ে আসলো ড্রয়িং রুমে। মোতালেব খান জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা, চিল্লাচ্ছ কেন? শানের মুখে কোনো প্রতিক্রিয়া নেই। শান মোতালেব খানকে পাশ কাটিয়ে চলে গেল কেয়ার কাছে। এসব কি শুনছি কেয়া পরি, তুই বিয়ে করে নিচ্ছিস? কেয়ার ঠোঁটে কোনো শব্দ নেই, সে দাঁড়িয়ে রইল অন্য পাশ হয়ে। শান কেয়ার হাত টেনে নিজের দিকে ঘোরালো। কিছু বলছিস না কেন কেয়া পরি? বল না কেয়া পরি, এসব মিথ্যে কথা। শানের পাগলামি দেখে কেয়া ভারী কণ্ঠে বলল, সবই সত্য শান ভাই, আর কিছু করার নেই। আর আপনি শুধু শুধু পেঁচাল করবেন না, চলে যান এখান থেকে। শান চেঁচিয়ে বলল, আমি বিশ্বাস করি না, এটা হতে পারে না। সঙ্গে সঙ্গে মেঝেতে বসে কেয়াকে জড়িয়ে ধরে বলল, তুই যেমন করিস না আমার সঙ্গে, আমি মরে যাব। একটি বার বোঝার চেষ্টা কর, আমি তোকে ছাড়া থাকতে পারবো না কেয়া পরি, একটু দয়া কর আমার উপর, আল্লাহর ওয়াস্তে দয়া কর আমার উপর। পা ছাড়ুন শান ভাই, পা ছাড়ুন আমার। আগে বল, এ বিয়ে তুই করবি না। কেয়া চেঁচিয়ে বলল, ছাড়তে বলেছি শান ভাই। শান আরও আষ্টে পিষ্টে জড়িয়ে দৌড়ল কেয়ার পা। সঙ্গে সঙ্গে মোতালেব খান আর সামিরা বেগম দৌড়ে আসলেন। সামিরা বেগম শানকে কেয়ার থেকে ছাড়ানোর চেষ্টা করলেন। পা ছাড় শান, প্লিজ পুপি, শ্বশুরবাড়িতে অশান্তি করিস না পুপির, একটু দয়া কর, তুই ভুলে যা কেয়াকে। মোতালেব খান ধমকে স্বরে বলে যাচ্ছেন, আরে হচ্ছেটা কি এসব? ছাড়ো শান, কেয়া দিদিভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি এরই মাঝে এসে কেন ঝামেলা করছ?
সামিরা বেগমও টানছেন শানকে। এতে এক চুলও সরাতে পারল না শানকে। সামিরা বেগম আবারও ধমকে সুরে বললেন, শান পা ছাড় কেয়ার, প্লিজ আগুন লাগাস না, আর এমনিতে ঝামেলার কোনো শেষ নেই। শান কেয়ার পা ছেড়ে সামিরা বেগমের পা ধরে কান্না করতে লাগলো। প্লিজ পুপি, তুমি বোঝাও না কেয়া পরীকে, ও তোমার কথা শুনবে। প্লিজ ভেঙে দাও না বিয়েটা, তুমি চাইলে তো সব পারবে। প্লিজ পুপি, একটু দয়া করো আমার উপর, আমি কেয়া পরীকে ছাড়া বাঁচব না। তার উপর থেকে ফারজানা বেগমও দৌড়ে আসলেন নিচের এত চেঁচামেচিতে। তিহান যাওয়ার পর তিনি রুমে গিয়ে রেস্ট করছিলেন। তবে হঠাৎই নিচে এত চেঁচামেচির শব্দে তার ঘুম ভেঙে যায়। সামিরা বেগম কোনোভাবেই শানকে থামাতে পারছে না। সঙ্গে সঙ্গে হানিফকে ডাক দিল। সামিরা বেগম, মোতালেব খান আর হানিফ তিনজন শানকে ধরে রেখেছেন, তাও শানকে আটকে রাখতে পারছে না কেউ। শান হানিফকে ধাক্কা মারতে সামিরা বেগম সর বসিয়ে দিলেন শানের গালে। পুপি, হ্যাঁ, কেন আগুন লাগাচ্ছিস আমার সংসারে? তুই কি চাস এখন আমি বাড়ি থেকে চলে যাই? তাহলে বল, এক্ষুনি চলে যাচ্ছি। শান সামিরা বেগমের দিকে তাকিয়ে বলল, না পুপি, আমি এমনটা চাইনি। তাহলে তুই বেরিয়ে যা এখান থেকে, আর কোনোদিনও আসবি না খান বাড়িতে। শান চোখের জল মুছে কেয়ার পানে একবার ফের তাকালো, তারপর কাঁপা কাঁপা গলায় বলল, বুকের মাঝে লুকিয়ে থাকবে অদৃশ্য এক ছায়া হয়ে তুই, হারিয়ে গেলেও হারাবে না তোর মায়া। ফারজানা বেগমের কোনো প্রতিক্রিয়া নেই, তিনি সিঁড়ি থেকে সব দেখছেন। সামিরা বেগম ভারী কণ্ঠে বললেন, হানিফ, ওকে নিয়ে যা। জি ছোট ম্যাডাম। হানিফ এবার জোর করে টেনে নিয়ে যাচ্ছে। যাওয়ার পথে শানের মুখ থেকে ভেসে আসলো, তুই শুধু আমাকে ছেড়ে যাসনি কেয়া পরি, আমাকে ভেঙে চুরমার করে দিয়েছিস, যার টুকরোগুলো আমি প্রতিটা নিঃশ্বাসে বহন করছি। সদর দরজার কাছে যেতে শান এক ঝটকায় হানিফের হাত ছাড়িয়ে নিল, সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। নিঃশব্দ রাতের আধারে শান ধীরে ধীরে হাঁটছে নির্জন রাস্তায়। চারপাশে কেবল নীরবতা আর হাওয়ার হালকা শব্দ। মনে পড়ে যাচ্ছে সকালবেলা সেই অপমানের মুহূর্তগুলো, যার জন্য সে সব কিছু ফেলে বিদেশ থেকে ছুটে এসেছে, সেও আজ অন্য কারো হতে চলেছে। এমনকি তার পুপিও আজ তাকে ভুল বুঝল। হৃদয়ের ভিতরটা যেন ছিঁড়ে যাচ্ছে শানের। এদিকে শানের মা বাবা কল করেই যাচ্ছে শানকে। শানের কোনো খোঁজ নেই। রাস্তা দিয়ে বেসামাল হয়ে হাঁটছে শান। শান শান্ত রাস্তায় বসে গাইল, এলোমেলো জ্বর এই বুকে, কিছুতেই থামে না, কমে না তবু ভালোবাসা, মেঘে মেঘে ঢাকা দু চোখে আসা রোদ ওঠে না, কাটে না দোয়া দোয়া কুয়াশা। শানের বাবা সামিরা বেগমের কাছেও কল করলেন, কিন্তু তিনি বললেন শান সকালে এসেছিল, এরপর আর কোনো খোঁজ নেই। তাহিদ ভুইয়ার চিন্তিত হাতে কল কেটে দিলেন। সামিরা বেগমের বুকটা মুচড়ে উঠল। এত রাতে ছেলেটা কোথায় গেল, কোথায় আছে, কিভাবে আছে? এদিকে তিহান কেয়ার রুম থেকে বেরিয়ে মোতালেব খানের রুমে গেল। মোতালেব খান কপালে হাত রেখে শুয়েছিলেন। তিহানকে দেখে উঠে বসলেন। দাদুভাই তুমি, এসো বসো। তিহান মোতালেব খানের কাছে এসে বসল। এত রাতে তোমায় ডিস্টার্ব করতে চাইনি দাদু, তবে আমার একটা আমানত তোমার কাছে রেখে যেতে এসেছি। মোতালেব খান হেসে বললেন, বলো না দাদুভাই, বলো তোমার কি আমানত। তিহান দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার মায়াপুরীকে তোমার কাছে আমানত রেখে যাচ্ছি আমি, কালকে রাতেই ফ্লাইট। মোতালেব খান একটু থেমে এক নিঃশ্বাসে বললেন, দাদুভাই তুমি কোনো চিন্তা করো না, কেয়া দিদিভাই তোমারই থাকবে, আমি আসি তো, তুমি কোনো চিন্তা করো না। তাও দাদু, আমার আমানত তুমি সযত্নে রেখো, ওর কিছু হলে কিন্তু আমি বাঁচব না দাদু। আমার 18 বছরের সাধনা আর 10 বছরের অপেক্ষা, তুমি নিজের কাজে গচ্ছিত রেখো দাদু। মোতালেব খান তিহানের হাত ছুঁয়ে বললেন, তুমি নিশ্চিন্তে থাকতে পারো দাদুভাই। সকাল সকাল তিহান আজকে রেডি হয়ে গেল অফিসের জন্য। ড্রয়িং রুমে যেতে ফারজানা বেগমের মুখোমুখি হলো। কোথায় যাচ্ছিস বাবা? আম্মু, অফিসে যেতে হবে একটু। কিছু খেয়ে যাবি না? না আম্মু, এখন সময় নেই, আর দুপুরের পর আসবো। কেয়া কোথায়? উত্তরে ফারজানা বেগম বললেন, হয়তো উপরে। তিহান সঙ্গে সঙ্গে আবার সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। রুমে ঢুকতে দেখলো কেয়া এখনও ঘুমিয়ে আছে। তিহান পাশে গিয়ে বসলো কেয়ার। মাথায় হাত রাখতে কেয়ার ঘুম ভেঙে গেল। সে ফিটফিট করে তাকাতে তিহানকে পাশে দেখল। সঙ্গে সঙ্গে উঠে বসতে চাইল। তিহান থামিয়ে দিয়ে বলল, উঠতে হবে না, রেস্ট কর। আর শোন, আমি অফিসে যাচ্ছি, দুপুরের পর এসে তোকে শপিংয়ে নিয়ে যাব। কেয়া হালকা মাথা টানল। তিহান কেয়ার কপালে সুমুইকি দিয়ে বেরিয়ে গেল। এদিকে শানের কোনো খোঁজ না পেয়ে তাহিদ ভুইয়া বেরিয়ে পড়লেন গাড়ি নিয়ে। থানায়ও গিয়েছিলেন, সেখানের পুলিশরা বলল, আপনি কোনো টেনশন করবেন না, আমরা খোঁজ লাগিয়ে দিয়েছি। তাও তিনি মন মানছেন না, কারণ একমাত্র ছেলে নিরুদ্দেশ, আর বাবা হয়ে কি করে নিশ্চিন্তে থাকতে পারে। এদিকে ঘড়ির কাঁটায় দুপুর 2টা। তিহান এসেছে খান বাড়িতে।
এসে কেয়াকে তৈরি পেয়ে বেশ খুশি হলো, কারণ আসার আগে তিহান কেয়াকে কল করে বলে রেখেছিল আর কেয়াও রেডি হয়েছে। আর কারোর সঙ্গে কোনো কথা না বাড়িয়ে তিহান বেরিয়ে গেল কেয়াকে নিয়ে। কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছালো বসুন্ধরা মলে। তিহান গাড়ি থেকে নেমে দরজা খুলে দিল। নেমে আসলো কেয়া। তিহান কেয়ার হাত মুঠোবন্দি করে হাঁটা দৌড়ল মলের ভিতরে। ভিতরে যেতে ম্যানেজার জিজ্ঞেস করলো, কি লাগবে স্যার আপনাদের? তিহান সঙ্গে সঙ্গে বলল, আপনাদের এইদিকে সব কাস্টমার খালি করেন। আমার মায়াপুরি এখানকার সব কিছু দেখবে, ওর যা যা পছন্দ হবে সব প্যাকেট করবেন। কেয়া তিহানের হাত স্পর্শ করে বলল, তিহান ভাই আপনি কোথাও যাবেন? হ্যাঁ, হঠাৎ একটা কল আসলো, তুই দেখ তোর কী কী লাগবে, 2 মিনিটে আমি আসছি। কেয়া মিষ্টি হেসে বলল, ঠিক আছে। কেয়া একের পর এক জিনিস দেখিয়ে যাচ্ছে, কিন্তু কোনোটাই পছন্দ হচ্ছে না। কিছুক্ষণের মধ্যে তিহানও চলে আসলো। কিরে, কোনোটা পছন্দ হয়েছে? উত্তরে কেয়া বলল, কিছু বুঝতে পারছি না তিহান ভাই, এখানে তো 1 লাখ 5টা লেহেঙ্গা একই রকম, তবে কালারগুলো আলাদা, তাই কোনটা নিব বুঝতে পারছি না। তিহান পাশে থাকা ম্যানেজারকে ডাক দিল। জি স্যার বলুন। এখানে 5টা লেহেঙ্গা দেখতে পারছেন? জি স্যার, এই 5টাই প্যাকেট করে দেন। পাশে থাকা কেয়া বলল, তিহান ভাই 5টার কী দরকার, বিয়ের দিন তো একটাই পরব, তুই চুপ থাকতো, আমি যা যা করছি করতে দে। তারপরে তিহান কেয়াকে নিয়ে গেল পাশে থাকা একটা কসমেটিক্সের দোকানে। তারপর সেখান থেকে ভালো ব্র্যান্ডের কিছু কসমেটিক্স অর্ডার করল। কেয়া অবাক হয়ে বলল, এত কিছু কেন নিচ্ছেন তিহান ভাই? তিহান মিষ্টি হেসে বলল, আমার একমাত্র বউ বলে কথা, তার জন্য এগুলো তো সামান্য। হঠাৎ করে সব কিছু হচ্ছে, তাই বেশি কিছু নিতেও পারিনি। আর তুই বলছিস এত নিচ্ছি? আর শোন, জুয়েলারি দেশের কোনো জুয়েলারি হবে না। আমি লন্ডন যাচ্ছি, সেখান থেকে আসার সময় ডায়মন্ডের কিছু জুয়েলারি নিয়ে আসবো। আমার বউ সস্তা কিছু পরবে না। কেয়া মৃদু হাসলো, আপনি পারেনও বটে। বাংলাদেশে এত এত বিয়ে হচ্ছে, কই সবাই তো দেশের গহনাই পরিধান করছে। পরুক, আমার বউ আলাদা, আমি তাকে সবার থেকে উপর করে রাখবো। আমার রাজ্যের একমাত্র রানী, আমার শূন্য হৃদয়ের পূর্ণ, আমার একমাত্র ভালোবাসা বলে কথা। সব কিছু কেনাকাটা শেষে তিহান কেয়াকে নিয়ে গাড়িতে গিয়ে বসলো। একটানে গাড়ি খানবাড়ির বাগানের কাছে এসে থামল। গাড়ির পিছনে এত এত জিনিসপত্র একা নামানো সম্ভব নয়, তাই তিহান হানিফকে ডাকলো। হানিফ আস্তে আস্তে সব জিনিসপত্র ভিতরে নিয়ে আসলো। কেয়াকে পৌঁছে দিয়ে তিহান রুমে চলে গেল ফ্রেশ হতে। এদিকে ড্রয়িং রুমে ফারজানা বেগম, সামিরা বেগম আর মোতালেব খান কেনাকাটা সব কিছু দেখতে ব্যস্ত। কে আস্তে আস্তে সব কিছু খুলে সবাইকে দেখালো। এদিকে পুলিশ স্টেশন থেকে তাওহিদ ভুঁইয়ানকে ফোনে কল আসলো শানকে পাওয়া গেছে বলে। তিনি সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লেন। পুলিশ স্টেশনে পৌঁছাতে তাওহিদ ভুঁইয়ান ছেলেকে দেখে যেন প্রাণ ফিরে পেলেন। তিনি ছেলেকে জড়িয়ে চুমু খেতে লাগলেন। বাবা, তুই কোথায় চলে গিয়েছিলি? শানের মুখে কোনো রকম প্রতিক্রিয়া নেই। সে কি দুনিয়ায় আছে নিজেও বুঝতে পারছে না। তারপরে তাওহিদ ভুঁইয়ান কোনো রকমে ধরে নিয়ে ছেলেকে গাড়িতে উঠালেন। এদিকে ফারজানা বেগম ছেলের বিয়ে উপলক্ষে বাপের বাড়িতে সব খবর পৌঁছে দিয়েছেন। তিনি আজকে বাইকে চলে আসতে বললেন। সাজিদ হক, মার্জিয়া বেগম সহ সবাইকে খবরটা জানালেন। খবরটা শুনে আয়মান সহ সবাই খুশি হলেও রীতির মুখে কোনো হাসি নেই। সে কি এবার সত্যি সত্যি তিহান ভাইকে হারিয়ে ফেলতে চলেছে? মার্জিয়া বেগম বেশ খুশি হয়ে বললেন, চলো আমরা আজই চলে যাই খানবাড়িতে। যদিও ফারজানা বেগম আজকেই চলে আসতে বললেন, তাই বোনের কথায় সাজিদ হকও রাজি হলেন। তারপরও তিনি সবাইকে তৈরি হতে বললেন। এদিকে কেয়া রাইসাকেও চলে আসতে বলেছে, কারণ রাইসা কেয়ার একমাত্র বেস্ট ফ্রেন্ড। তাকে ছাড়া কেয়া বিয়ে করে নিবে তা কী করে হয়? রাইসাও বেশ খুশি হলো খবরটা শুনে, তবে বলল, আব্বু এতদিন আগে দিবে না রে জানো, আমি না হয় গায়ে হলুদের দিন আসবো। তবে কেয়ার মন মানল না। অবশেষে কেয়ার জোরাজুরিতে রাইসা রাজি হলো আসতে। আজিজুল খানও রাইসার বাবাকে কল করে দাওয়াত করলেন। ইতিমধ্যে বোনের ছেলের বিয়ে উপলক্ষে বোনের দাওয়াতে চলে এলেন সাজিদ হক, সঙ্গে মার্জিয়া বেগম, রীতি আর নিশা। আয়মান আসেনি, কারণ সে তিহানের ফ্লাইটের আগে সন্ধ্যায় পৌঁছাবে। একদিকে ছেলে চলে যাওয়ার চিন্তায় মন খারাপ থাকলেও এখন বাইরে এসেছেন বলে ফারজানা বেগমের মুখে বেশ হাসি ফুটেছে। তবে মার্জিয়া বেগম এসে হাতে হাতে লাগিয়ে কাজে লেগে পড়েছেন। ফারজানা বেগম যতই বারণ করেছেন, কিন্তু মার্জিয়া বেগম শুনছেন না। তিনিও সবার সঙ্গে কাজে হাত লাগালেন। এইদিকে সন্ধ্যা গনিয়ে আসছে, কিন্তু আমজাদ খান, আজিজুল খান এখনও বাড়ি ফিরেনি। তিহান রুমেই যেন কি করছে। কে এতক্ষণ নিচেই ছিল, তবে তার মনটা কেমন যেন করছে। কাজের ফাঁকে কাউকে বলতেও পারছেন, আমি একটু তিহান ভাইয়ের রুম থেকে আসি। বেচারি মন খারাপ করে দাঁড়িয়ে রয়েছেন রান্নাঘরে। পাশে সামিরা বেগম রান্না করছে। তিহান চলে যাবে, তাও আনাইয়া নিচে নামতে পারছে না, কারণ তিহানের কড়া আদেশ, সন্ধ্যা আর সকালে আনাইয়া যেন পড়ার টেবিল থেকে না ওঠে।
বেচারি রুম থেকে মন খারাপ করে নিচে কি হচ্ছে তা উকি ঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করছে। ইতিমধ্যে রাইসাও এসে পড়েছে। ফারজানা বেগম কেয়াকে ডাকলেন। রান্নাঘর থেকে এসে কেয়া রাইসাকে দেখে বেশ খুশি হলো। দৌড়ে এসে জড়িয়ে ধরল রাইসাকে। তবে রাইসা কেয়াকে কিছু বলতে সেও নিচে সবাই উপস্থিত আর বলতে পারল না। কেয়া রাইসাকে নিয়ে তার রুমের দিকে চলে গেল। রুমে যেতে রাইসা ঠাস করে দরজাটা ভিতর থেকে আটকে দিল। কেয়া অবাক হয়ে বলল, কি হলো, দরজা লাগালি কেন? চুপ জানো, চুপ, তোকে একটা জিনিস দেখানোর বাকি। কেয়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কি জিনিস? তারপর রাইসা ফোনটা বের করে 2টা কাপল পিক দেখাতে কেয়ার চোখ যেন সপ্তম আকাশে। এসব কি রাইসা? রাইসা কেয়ার মুখ চেপে ধরল। আস্তে জানো, কেউ শুনে নিবে তো। কে এবার দাঁড়িয়ে গেল, কোমরে হাত রেখে বলল, কি রে, এটা কি হলো? তুই আর আইমান ভাই কক্সবাজার গেলি কবে? সত্যি করে বলতো তোদের মাঝে কি চলে? আর রাইসা দুষ্ট হেসে বলল, জানো, তোমাদের বিয়েটা হোক তারপর আমাদের। কে আর কিছু বলল না। এদিক ওদিক কিছু একটা খোঁজার চেষ্টা করলো। আজকে শালি তোকে তো, আরে জানো রাখছিস কেন? আইমান ভাইয়ের সঙ্গে তলে তঙ্গে টেম্পো চালিয়ে এতদিন নিজেকে সিঙ্গেল দাবি করা, তাই না? শালি নাটকবাজ একটা তুই। রাইসা এক দৌড়ে বিছানার উপর উঠে গেল। আরে আরে জানু, করছিস কি? মারছিস কেন? আমি বলছি ব্যাপারটা কি। কে কোমরে হাত রেখে বলল, সব খুলে বল, নয়তো তোদের প্রেমের 12টা বাজিয়ে ছাড়বো আমি। তারপর বিছানায় বসে রাইসা সব শেয়ার করলো কেয়াকে। জানু, মনে আছে তোর, তিহান ভাই সাথে পার্টি ডেকেছিল, সেদিন বাড়ি যাওয়ার পথে আয়মান আমাকে পৌঁছে দিল। কেয়া একটু দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই না আগে বেরিয়ে গিয়েছিলি? হ্যাঁ গিয়েছিলাম তো, তবে রাস্তায় আটকে যাওয়ায় আয়মান আমাকে পৌঁছে দিয়েছিল। তারপর আয়মান আমার নাম্বার চাই। তারপর দিন আমরা আবার পার্কে দেখা করি। তারপর আস্তে আস্তে একসঙ্গে থাকতে থাকতে কখন যে সব হয়ে গেল। তবে রাগ করিস না জানো, তোকে বলার চেষ্টা করেছি আমি, তবে সেদিন তিহান ভাইয়ের অবস্থা ভালো ছিল না। সবাই হাসপাতালে ছিল, তাই তোকে বলতে পারিনি। 2 বান্ধবীর কথার মাঝখানে হঠাৎই নিচ থেকে ডাক আসলো ফারজানা বেগমের। আমজাদ খান, আজিজুল খান চলে এসেছেন। কেয়া আর আয়সা দৌড়ে নিচে গেল। ফারজানা বেগম কেয়াকে পাঠালেন তিহানের রুমে। একটু পরে তিহান বাড়ি থেকে বের হবে এয়ারপোর্টের উদ্দেশ্যে। এইদিকে শানকে পাওয়া গেলেও তার মানসিক অবস্থা ভালো নেই। তাহিদ ভুঁইয়ান ছেলেকে হাসপাতালে এডমিট করালেন। শান কেমন যেন পাগলের মতো আচরণ করে যাচ্ছে। শানের মা বাবা ছেলের এই অবস্থা দেখে কান্না করছেন। তারপর তাহিদ ভুঁইয়ান সঙ্গে সঙ্গে কল লাগালেন সামিরা বেগমকে। সামিরা বেগম খবরটা পেতেই ফোন হাতেই বসে পড়লেন বিছানায়। এইদিকে বাসুরের ছেলের ফ্লাইট, অপরদিকে বাইপুর অবস্থা ভালো নেই। এখন তিনি কি করবেন? হঠাৎ করে দরজায় শব্দ হতে তিহান পিছন ফিরে তাকালো। সে বিছানায় ল্যাপটপে কি যেন করছিল। কেয়াকে দেখতেই কাছে ডাকলো, মায়াপুরী তুই ভেতরে আয়। কেয়া বিছানায় বসার সময় লক্ষ্য করলো পাশে তিহানের লাগেজ রাখা। দেখে বোঝা যাচ্ছে একটু আগেই হয়তো গুছানো হয়েছে। কেয়া মন খারাপ করে পাশে বসলো। তিহান কেয়ার হাতে চুমু খেয়ে বলল, একটু পরেই তো চলে যাব, কথা বলবি না আমার সঙ্গে? তিহান লক্ষ্য করলো কেয়ার চোখে পানি টলমল করছে। এই মায়াপুরী, কাঁদছিস কেন তুই? আমি চলে আসবো তো, গায়ে হলুদের দিনই চলে আসবো। তারপর সারা জীবনের জন্য তোকে আমার করে নিব। কাঁদছিস কেন পাগলি একটা? তিহান কেয়ার চোখ মুখ মুছে বলল, জান কাঁদবি না, তোর চোখের জল আমার সহ্য হয় না। তাহলে কিন্তু আমি যাব না লন্ডনে। কেয়া চোখ মুছে বলল, কই না তো, আমি কাঁদছি না, তবে খুব মিস করছি আপনাকে। তাড়াতাড়ি চলে আসবেন তো আপনি? তিহান মিষ্টি হেসে তার মায়াপুরীর গালে হাত রেখে বলল, ওখানে পৌঁছেই তো তোর সাথে কথা বলবো। তাহলে কেন মন খারাপ করছিস? ইতিমধ্যে নিচে ডাক আসলো আমজাদ খানের। তিহান দৃঢ় কণ্ঠে বলল, এবার সময় চলে এসেছে মায়াপুরী আমার চলে যাওয়ার, এবার আমাকে বিদায় দে। কেয়ার বুকটা মোচড় দিয়ে উঠল। লাস্টবারের মতো জড়িয়ে নিল তার তিহান ভাইকে। তিহানও জড়িয়ে চুমু খেল তার মায়াপুরীকে। আমি খুব শীঘ্রই আসছি মায়াপুরী, একটু অপেক্ষা কর আমার জন্য। নিচে যেতে ফারজানা বেগম জড়িয়ে নিলেন ছেলেকে। পাশে সামিরা বেগম দাঁড়ানো। তিহান একে একে সবাইকে সালাম করে নিল। মোতালাব খানের কাছে যেতে জড়িয়ে কান্না করে দিলেন নাতিকে। দাদু ভাই, আমরা অপেক্ষায় থাকবো, খুব শীঘ্রই ফিরবে তো তুমি? হ্যাঁ দাদু, দোয়া করো আমার জন্য। আমজাদ খান আর আজিজুল খান আগেই বেরিয়ে গেলেন। পিছন পিছন তিহানও সদর দরজার কাছে গিয়ে তিহান আবার থামলেও পিছন ফিরেই একবার তার মায়াপুরীর পানে তাকালো। তারপর উঠে বসলো গাড়িতে। গাড়ি স্টিয়ারিং দেওয়া হলো এয়ারপোর্টের উদ্দেশ্যে। এদিকে শানের পাগলামিতে ডাক্তার তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে শুয়ে রেখেছে। কেবিনের বাহিরে শানের মা বাবা বসে রয়েছেন চিন্তিত মুখে। ডাক্তার বলেছেন একটু সময় লাগবে শানের সুস্থ হতে, কিন্তু শানের মা কেঁদেই যাচ্ছেন ছেলের এই অবস্থায়। ইতিমধ্যে আমজাদ খান আর আজিজুল খানও শানকে প্লেনে উঠিয়ে চলে আসলেন খান বাড়িতে।
তবে আমজাদ খানের মনটা বেশ খারাপ হয়ে আছেন। আজিজুল খান বাইকে কোনো রকমে বুঝিয়ে বাড়িতে নিয়ে আসলেন। আমজাদ খান বাড়িতে ঢুকে চলে গেলেন নিজের রুমে। পেছন পেছন ফারজানা বেগমও গেলেন। এদিকে একদিন পেরিয়ে গেল, তিহানের কোনো কল আসলো না। কেয়া অনেকবার চেষ্টা করছে তিহানের ফোনে কল দিতে, কিন্তু বারবারই ফোন সুইচ অফ দেখাচ্ছে। বাড়ি ভর্তি অনেক মেহমানরা এসেছেন। কালকে গায়ে হলুদ। তিহান কেয়াকে কথা দিয়েছিল গায়ে হলুদের দিন যত যাই হয়ে যাক তিহান সেদিন ঠিকই ফিরবে। অথচ লন্ডনে গেল, আজ গোটা একদিন পেরিয়ে গেল, তিহান একটা কলও করলো না। ফারজানা বেগম কেয়ার কাছে তিহানের খবর নিতে আসলেও কেয়া ফারজানা বেগমকে দুয়ে কথা বলে বুঝ দিয়ে দিয়েছে তিহানের সঙ্গে তার কথা হয়েছে। দেখতে দেখতে আরেকটা দিনও পেরিয়ে গেল, তাও তিহানের একটা কল আসলো না খানবাড়িতে। গতকাল কেয়া ব্যাপারটা ধামাচাপা রাখলেও আজ পারল না, কারণ আমজাদ খান স্বয়ং কল করেছেন তিহানকে। তিনি তিহানকে কলে না পেয়ে ব্যাপারটা খানবাড়ির সবাইকে আলাদা করে ডেকে নিয়ে জানালেন। ফারজানা বেগমের আবারও প্রেশারে চাপ দিয়েছে। 10 বছর আগে ছেলের কাণ্ড আর আজকের কাণ্ড তিনি নিতে পারছেন না। এবার কি মেহমানদের সামনে আবারও সম্মানহানি হবে? মোতালেব খান মাথায় হাত রেখে বসে রয়েছেন সোফায়। আজকে গায়ে হলুদ, তিহান এখনও দেশে ফিরল না। সকাল থেকে ডেকোরেশনের লোকেরাও এসে পড়েছে। সব কাজ শুরু হয়ে গিয়েছে, অথচ তিহানের কোনো খবরই নেই। সে কবে আসবে সে ব্যাপারেও একটা কল করে সবাইকে জানালো না। তাও মেহমানদের সামনে সবাই আমজাদ খান আর আজিজুল খান বলছেন ছেলে একটু সমস্যায় আটকে গিয়েছে, তাই ভিডিও কলে গায়ে হলুদ হয়ে গিয়েছে। তাও মেহমানরা সন্দেহ করছেন। অনেকে তো মস্করা করছেন ফারজানা বেগমকে নিয়ে। কি গো আপা, আপনার ছেলে আবার আগের মতো কাহিনী করে বসলো নাকি? ব্যাপারটা কি এবার ছেড়ে কাশুন তো। সামিরা বেগম উত্তরে বললেন, আপনাদের এত মাথা ব্যথা কেন আমি বুঝতে পারছি না। ছেলে আসবে কিনা সেটা সময় হলেও বুঝতে পারবেন। তাদের মাঝে একজন মহিলা বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, ছেলে কতটুকু এসেছে তা তো দেখতেই পারছি, বলে হাসাহাসি করতে লাগলো। সামিরা বেগম রেগে বলল, দেখুন ছোট থাক না, বলে ফারজানা বেগম থামিয়ে দিলেন। তুমি আরেকটু আমাকে বলো না আরেকটা বার কল দিতে। হ্যাঁ আপা, আমি এক্ষুনি যাচ্ছি, আপনি কোনো চিন্তা করবেন না। এদিকে কেয়াও দরজা আটকে বসে আছে। কাল থেকে একবারও দরজা খুলল না। সামিরা বেগম অনেক ডেকে গেলেন, কেয়ার কোনো সাড়া শব্দ নেই। এদিকে শানকে সুস্থ করে তাহিদ বুইয়ান বাড়িতে নিয়ে ফিরলেন। তাও শান কারোর সঙ্গে কোনো রকম কথা বলছে না, বাড়িতে এসে দরজা বন্ধ করে বসে আছে। এইদিকে দেখতে দেখতে আরেকটা দিন পার হয়ে গেল। দেখতে দেখতে বিয়ের দিনও এসে পড়ল। যেখানে তিহানের গায়ে হলুদের দিন দেশে ফিরবে বলে গেল, সেখানে আজকে বিয়ের দিন এসে পড়ল, তাও তিহানের কোনো খবর নেই। খানবাড়ি থেকে অনেকবার তিহানকে কল দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সবাই ব্যর্থ। রাইসাও সকালে দরজার বাহির থেকে ডেকে গেল, কেয়া দরজা খুলছে না। পরপর সবাই কত ডাকাডাকি করলো, তাও কেয়ার কোনো সাড়া শব্দ নেই। এদিকে ফারজানা বেগমের পাশে সামিরা বেগম বসে রয়েছেন। রাইসা এসে বলল, আন্টি কেয়া দরজা খুলছে না, সে কাল থেকে দরজা আটকে বসে আছে। ফারজানা বেগম উঠে দাঁড়ালেন, সঙ্গে সামিরা বেগমও। ফারজানা বেগম বারিক কণ্ঠে বললেন, কেয়াকে তৈরি করো তোমরা। উত্তরে সামিরা বেগম বললেন, কিন্তু আপা, মেয়েটা তো কাল থেকে দরজাই খুলছে না। ফারজানা বেগম চোখ মুছে শীতল কণ্ঠে বললেন, এবার আর না, তিহান আমাদের মান সম্মান নিয়ে অনেক খেলছে, এবার সীমা অতিক্রম করে ফেলেছে ও। এভাবে একটা মেয়ের জীবন আমি নিজের চোখের সামনে ধ্বংস হতে যেতে দিব না। তুমি কল করো শানকে, কেয়ার বিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে শানের সঙ্গে দিব। রাইসা বলল, কিন্তু আন্টি কেয়া তো। কথাটা বলার আগে ফারজানা বেগম থামিয়ে দিলেন, আমি দেখছি ব্যাপারটা, আমি কথা বলবো কেয়া মায়ের সাথে। দরজার পাশ থেকে ফারজানা বেগম ডাকলো, কেয়া মা দরজা খোলো। দরজা খোল মা। পরপর 3টা ডাকের মাথায় কেয়া দরজা খুলে বেরিয়ে এলো। ফারজানা বেগমকে দেখতে পেয়ে কেয়া সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরল বড় আম্মুকে। ফারজানা বেগম কেয়াকে বুকে জড়িয়ে বললেন, আমার একটা কথা রাখবি তো মা? কেয়া কাঁপা কাঁপা গলায় বলল, বলো। ফারজানা বেগম কেয়ার হাত নিজের মাথায় রেখে বললেন, আমার মাথা ছুঁয়ে কসম দে মা, তুই শানকে বিয়ে করবি। বড় আম্মু, তুমি এসব কি বলছো? হ্যাঁ মা, আমার কসম লাগে, তুই শানকে বিয়ে করে নে। আমার ছেলের জন্য আমি তোর কাছে ক্ষমা চাইছি। না বড় আম্মু, প্লিজ আমাকে এমনটা বলো না। আমি পারবো না তিহান ভাইকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে। তিহান ভাই যত বছর পরেই আসুক, আমি আবারও অপেক্ষা করব তার জন্য। একবার 10 বছর করলাম, এবার 10,000 বছর করতেও আমি রাজি। তাও বড় আম্মু, তুমি এমনটা বলো না। ফারজানা বেগম কড়া গলায় বললেন, তুই যদি এই বিয়ে না করিস তাহলে আমার মরা মুখ দেখবি। বড় আম্মু, হ্যাঁ মা, তোর জীবনটা আমি এভাবে নষ্ট হয়ে যেতে দিতে পারি না। আমার ছেলের কলাবুলের জন্য তোর জীবন এভাবে শেষ হয়ে কেন যাবে? তুই তো কোনো অন্যায় করিসনি। ফারজানা বেগম পাশে থাকা রাইসাকে ডাকলো, কেয়াকে তোমরা তৈরি করো।
এবার আর খানবাড়ির সম্মান ধুলোয় মিশে যেতে দিব না আমি, এ বলেই তিনি বেরিয়ে গেলেন। এদিকে সামিরা বেগমের কল পেয়ে যেন শানের প্রাণ ফিরিয়ে পেল। অবশেষে নিজের করে পেতে যাচ্ছে তার কেয়াপুরীকে। তার খুশি আর আটকাইকে। ইতিমধ্যে কেয়াকে তৈরি করা হচ্ছে। রাইসা কেয়ার কানের কাছে এসে বলল, মন খারাপ করিস না জানো, দেখবি সব ঠিক হয়ে যাবে, এখন চল তৈরি হয়ে নে। কেয়ার চোখ থেকে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা জল। রাইসা আস্তে করে ধাক্কা দিল কেয়াকে। জানু, সবাই দেখছে, প্লিজ তুই আর কান্না করিস না। ইতিমধ্যেই কেয়াকে তৈরি করা হয়ে গেছে। রাইসা পাশে বসে আছে, সঙ্গে মার্সিয়া বেগম। সামিরা বেগম বাহিরের দিকটা সামলাতে ব্যস্ত। কেয়া রাইসাকে বলল সামিরা বেগমকে ডাকতে। সামিরা বেগম আসতে কেয়া ফারজানা বেগমকে খোঁজার চেষ্টা করল। আম্মু, বড় আম্মু কোথায়? সামিরা বেগম নিচু কণ্ঠে দাঁড়িয়ে রইলেন। বলো না বড় আম্মু কোথায়? সামিরা বেগম মেয়ের পানে তাকিয়ে শান্ত কণ্ঠে উত্তরে বললেন, আপা দরজা লাগিয়ে বসে আছেন, ডাকলাম দরজা খুলল না। সে কি হয়েছে বড় আম্মুর? কেয়া উঠে যাওয়ার চেষ্টা করলো, তাকে বাধা দিতে সে এসে দাঁড়ালো সামিরা বেগম। মা, এখন এই অবস্থায় উঠে যাওয়া তো ঠিক হবে না, আপাকে ডেকে লাভ হবে না, কারণ আমি অনেক চেষ্টা করেছি, এতে কোনো লাভ হয়নি। আপা অনেক জেদি মানুষ। এদিকে আমজাদ খানও দরজা লাগিয়ে বসেছিলেন। আজিজুল খান দরজা ঠেলে ভিতরে ঢুকলেন। আমজাদ খান শুয়ে রইলেন কপালে হাত ঠেকে। আজিজুল খানকে দেখতেই তিনি উঠে বসলেন। আজিজুল খান বেশ বুঝতে পারছেন আমজাদ খানের মনের অবস্থা, তবে তার এখন আর শক্ত হতে হবে। যদিও সে ভেঙে পড়ে তাহলে আমজাদ খানকে সামলাবে কে? আজিজুল খান রুমে প্রবেশ করতে আমজাদ খানকে জড়িয়ে ধরলেন। কি হয়েছে ভাইজান, আপনি মন খারাপ করে আছেন কেন? আমজাদ খান কান্না ভেজা কণ্ঠে উত্তর দিলেন, আমায় ক্ষমা করে দিস আজিজুল, আবারও আমার ছেলের জন্য তোর মেয়ের এত বড় সর্বনাশ হলো, পারলে আমাকে ক্ষমা করিস ভাই। আরে ভাইজান, আপনি এসব কী বলছেন? হয়তো তিহান বাবা কোনো সমস্যায় পড়েছে, আপনি একদমই চিন্তা করবেন না ভাইজান। উত্তরে আমজাদ খান বললেন, এত কিছুর পরেও কিভাবে বিশ্বাস করছিস আমাদের? বারবার তোর মেয়ের সঙ্গে অন্যায় হয়েছে। আজিজুল খানের মুখে এখনও মিষ্টি হাসি খেলে যাচ্ছে। ভাইজান, আপনারই তো আমার সব, আমাদের পুরোটা খানবাড়ির প্রাণী তো একই সুতোয় বাঁধা, তাহলে আপনাদের বিশ্বাস করব না কেন? আমার বাতিজা কখনো কোনো অন্যায় করতে পারে না। তিহান বাবা নিশ্চয়ই কোনো সমস্যায় পড়েছে ভাইজান। ভাইজান ধৈর্য রাখুন। এদিকে শানরাও এসে পড়েছে খানবাড়িতে। সামিরা বেগম বরযাত্রীকে ড্রয়িং রুমে বসালেন। শান ভিতরে প্রবেশ করতে আনায়ার মিহিকে চোখে পড়ল। তারপর দুজনেরই উদ্দেশ্যে এগিয়ে গেল। কি শালিকেরা, গেট ধরলে না যে? আনায়ার মিহি কিছু বলল না, তাও শানের ঠোঁটে মিষ্টি হাসি। পকেট থেকে 50,000 টাকার এক বান্ডিল বের করে আনায়ার হাতে দিল শান। তারপর মৃদু হেসে বলল, তোমাদের সালামিটা ধরো। আনায়া নিতে চাইল না। শান জোর করে তার হাতে টাকাটা ধরিয়ে দিয়ে গিয়ে বসল সোফায়। তাহিদ বুইয়ান গেলেন উপরে কেয়াকে দেখতে। যাওয়ার পথে দেখা হয়ে গেল আজিজুল খানের সাথে। তারপর দুইজন কথায় জড়ে পড়লেন। শানের মা শিরিনা বেগম খানবাড়িতে প্রবেশ করেই প্রথমে চলে গিয়েছেন কেয়ার রুমে। এইদিকে কাজী সাহেবও চলে এসেছেন। আজিজুল খান গেলেন পাশে কপালে হাত রেখে দাঁড়িয়ে থাকা আমজাদ খানের দিকে। ভাইজান, কাজী সাহেব তো এসে পড়লেন, এখন কি করব? আর দেরি করিস না আজিজুল, নিচে গিয়ে আসতে বল কে আমাকে। আজিজুল খান আমতা আমতা করে বললেন, আর একটু অপেক্ষা করা যায় না ভাইজান? আর দেরি করিস না আজিজুল, আমাদের কেয়ামা খেলার কোনো পুতুল নয়। ও পেয়েছেটা কি? কিসের জন্য আমরা ওর জন্য অপেক্ষা করব? গত কয়েকদিনে কল দিয়েছে একটা, তাহলে কার অপেক্ষা করব আমরা? আজিজুল খান মাথা নুইয়ে বললেন, ঠিক আছে ভাইজান, কেয়াকে নিয়ে আসতে বলি? হ্যাঁ যা, আর দেরি করিস না ভাই। আজিজুল খান ডাকলেন সামিরা বেগমকে, কেয়াকে যেন নিচে নিয়ে আসে। তারই মধ্যে হঠাৎই সবার চোখ গেল সিঁড়ি দিয়ে নেমে আসা এক পরীর দিকে। পরনে লালচে খয়েরি একটা লেহেঙ্গা, মাথায় ঘোমটা দেওয়া। শান এতক্ষণ ফোনে মনোযোগী ছিল। কেয়াকে নামতে দেখে উঠে দাঁড়ালো। তার মুখে ফুটে উঠল এক রহস্য হাসি, হয়তো সেটা বিজয়ের হাসি। রাইসান মার্জিয়া বেগম কেয়াকে এনে বসালেন সোফায়। কেয়ার চোখ মুখ ফুলে লাল হয়ে গেছে, তার দবদবে পশা গাল দুটো লাল হয়ে গেছে। সামিরা বেগমও মেয়ের পাশে এসে দাঁড়ালেন। কেয়া দুটো চোখ একবার খোঁজার চেষ্টা করলো ফারজানা বেগমকে। আম্মু, বড় আম্মু কোথায়? সামিরা বেগম কোনো উত্তর দিতে পারলেন না। একটু দূরে দাঁড়িয়ে থাকা আমজাদ খান এগিয়ে আসলেন কেয়ার দিকে। কেয়া কান্না ভেজা গলায় জড়িয়ে ধরল আমজাদ খানকে। বড় আব্বু, কান্না করছিস কেন মা? তোর তো আজকে খুশির দিন, নতুন জীবন শুরু করতে যাচ্ছিস। পুরনো কথা বলে যা মা, তোর নতুন জীবন শুরু কর। তারই মধ্যে তাহিদ বুইয়ান বললেন, আপনাদের সব কিছু ঠিকঠাক থাকলে আমরা বিয়ের কাজ শুরু করতে চাচ্ছি। আমজাদ খান বললেন, আমাদের সব কিছুই ঠিকঠাক, আপনারা বিয়ের কাজ শুরু করতে পারেন। তারপর পাশে দাঁড়িয়ে থাকা আজিজুল খানের কাঁধে হাত ছুঁয়ে মুখে মৃদু হাসি রেখে দাঁড়ালেন আমজাদ খান।
তাহিদ ভুঁইয়ান কাজী সাহেবকে বিয়ে পড়াতে বললেন। কাজী সাহেব কাগজপত্র রেডি করলেন, তারপর খুতবা পড়তে শুরু করলেন। সেই মুহূর্তে কেয়ার বুকটা মোচড় দিয়ে উঠল। তার উপর যেন আকাশ ভেঙে পড়েছে। এখনও তার দুটি চোখ খোঁজার চেষ্টা করলো তিহানকে। সে শুধু বারবার দরজার দিকে তাকাচ্ছে। কাজী সাহেব খুতবা পড়ে বললেন, তাহিদ ভুঁইয়ানের একমাত্র ছেলে মাহাদি ভুঁইয়ান শানের সঙ্গে আজিজুল খানের কন্যা তানহা সাবরিন কেয়ার বিবাহ বন্ধন সম্পূর্ণ করা হলো। বলো মা কবুল। কেয়ার চোখ জোড়ে অজস্র অশ্রু জড়ে যাচ্ছে। মনে মনে নিজের মৃত্যু কামনা করছে। পরক্ষণেই মনে পড়ে গেল ফারজানা বেগমের দেওয়া কসমের কথা। কেয়া মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিল বিয়েটা হয়ে যাক, এরপর সে নিজেকে শেষ করে দিবে। হয়তো আজাদুল খান তিহানের সঙ্গে তার বিয়ে হবে, নয়তো এই খানবাড়ি থেকে আজ বউ নয়, লাশ নিয়ে বের হতে হবে তাদের। কাজী সাহেব আবারও বললেন, বলো মা কবুল। সামিরা বেগম কেয়ার কাঁধে হাত রেখে বলল, বল মা, আর অপেক্ষা করে লাভ নেই, যা হওয়ার তা হয়ে গেছে। কেয়া একবার মায়ের পানে তাকিয়ে চোখ জোড়া বন্ধ করল। পরক্ষণে মনে পড়ে গেল তিহানের সঙ্গে কাটানো সময়গুলো, তার তিহান ভাইয়ের তার জন্য করা পাগলামিগুলো। কেয়া কাঁপা কাঁপা ঠোঁটে বলল, কবুল। সঙ্গে সঙ্গে কাজে শানকে কবুল বলতে বললেন। শান কবুল বলতে যাবে, অমনি সদর দরজা থেকে কেউ একজন বলে উঠল, কবুল। সঙ্গে সঙ্গে সবাই দাঁড়িয়ে গেল। সদর দরজায় দাঁড়িয়ে আছে দবদবে পশা, সাপ দাড়ি, লম্বা চওড়া সুদর্শন একজন পুরুষ। পরনে সাদা শার্ট, নীল প্যান্ট, হাতে কোট। একদিকেই ভূমিকম্পের মতো এগিয়ে আসছে। খানবাড়ির ভিতরে ঢুকে সবকিছু ভাঙচুর করতে লাগলো তিহান। সামনে যা পাচ্ছে সবকিছু ভেঙে চুরে তছনছ করে দিয়ে আসছে খানবাড়ির ভিতরে। সবাই ভয় পেয়ে একপাশে দাঁড়িয়ে রয়েছে। কেয়ার দিকে এগিয়ে আসছে তিহান। তিহানকে এভাবে আসতে দেখে ভয়ে শুকনো ডোক গিলল কেয়া। কেয়ার কাছে এগিয়ে এসে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল তিহান। কার নামে কবুল পড়েছিস তুই? বল, তুই কার নামে পড়েছিস? তিহানের চোখ জোড়া লাল হয়ে আছে। কেয়া কাঁপা কাঁপা গলায় বলল, আপনার নামে। তিহান বাঁকা হেসে বলল, তাই? কেয়া কাঁপা কাঁপা গলায় উত্তর দিল, হ্যাঁ। সঙ্গে সঙ্গে তিহান আরেকটা থাপ্পড় বসিয়ে দিল। আর একটু অপেক্ষা করতে পারলি না আমার জন্য? আরে সবার কথা তো বাদই দিলাম, তুই তো আমার প্রিয় মানুষ, তুই কেন বুঝলি না আমাকে? তিহানের রাগ যেন আরও তীব্র হলো। তিহান কেয়াকে জাকিয়ে বলল, কোন সাহসে তুই অন্য নাগরের নামে কবুল পড়তে গিয়েছিলি? এত বড় কলিজা তোকে কে দিয়েছে? বল, কে দিয়েছে? তিহানের দমকে পুরো খান বাড়ি কেঁপে উঠল। বলছিস না কেন? তিহান আবারও স্বর উঠাতে যাবে, অমনি কেয়া বলে উঠল, বড় আম্মু বলেছে আপনি আসবেন না। কি? তোর বড় আম্মু বলল আর তুইও নাচতে নাচতে বিয়ের পিঁড়িতে বসে পড়লি? তোর এত বড় কলিজা হয়ে গেছে এখন? আজকে যদি আমার হৃৎপিণ্ডের সর্বোচ্চ জোরে না বসতি, তাহলে তোর কলিজা ছেড়ে দেখতাম আমি কত বড় কলিজা হয়েছে তোর। তারপর বয়ার্ত চোখে এগিয়ে গেল তিহান শানের দিকে। তিহানকে কাছে আসতে দেখে শান পিছিয়ে গেল। তিহান এগিয়ে যেতে তাহিদ ভুঁইয়ান বাধা হয়ে দাঁড়ালেন সামনে। তাহিদ ভুঁইয়ানকে পাশ কাটিয়ে তিহান বয়ার্ত দৃষ্টি তাক করল শানের দিকে। তিহান চোখ দিয়ে বলে দিচ্ছে, তোকে পরে দেখে নিচ্ছি। তারপর ফারজানা বেগম বলে চিল্লাতে চিল্লাতে তিহান সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। নিচে শানসহ সবাই বয়ার্ত চোখে তাকিয়ে দেখছে তিহানকে। এটা কোন তিহান? মোতালেব খানও রুমে ছিলেন। তিহানের কণ্ঠ শুনে তিনিও দৌড়ে আসলেন। দাদুভাই, তুমি এসেছ? হুম। খবরদার মোতালেব খান, কে আপনার নাতি? দায়িত্ব পালন করেছেন আপনার? দাদুভাই, শোনো আমার কথাটা। দাদুভাই। তিহান মোতালেব খানকে ফাঁস কাটিয়ে চলে গেল ফারজানা বেগমের রুমের দিকে। বাহির থেকে তিহানের ডাক শুনে দৌড়ে এসে দরজা খুললেন ফারজানা বেগম। ছেলেকে দেখতে পেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরতে চেয়েছিলেন, তবে তিহান আটকিয়ে দিল। মিসেস ফারজানা বেগম, যে বুকে ছুরি চালিয়েছেন সেই বুকে আর আপনাদের কারো জায়গা হবে না। আমার দেহ থেকে আজকে রুহু বের করে ফেলার প্ল্যান করেছিলেন সবাই মিলে আপনারা। আপনাদের মতো এত নিকৃষ্ট মানুষ দরকার নেই আমার। কি বলছিস বাবা? তুই এসব কি বলছিস? ঠিকই বলেছি আমি। কি ক্ষতি করেছিলাম আমি আপনাদেরকে? কেন ছুরি চালাতে গিয়েছিলেন আমার বুকে? তিহান চিৎকার করে বলল, আরে আপনারা কি মানুষ? হ্যাঁ, আরে আপনাদের থেকেও তো শত্রু ভালো আছে। এতই যখন ছুরি চালানোর শখ আমার বুকে, এই নিন, এক্ষুনি ঝাঁঝরা করে দিন আমার বুক। এই নিন ছুরি। তিহান ডাইনিং থেকে পলকাটার একটা ছুরি এনে ফারজানা বেগমের হাতে দিয়ে বললেন, কি হলো, চালাচ্ছেন না কেন ছুরি? ঠিক আছে, আমি নিজেই আমার বুক ঝাঁঝরা করে আপনাদের কাজ সহজ করে দিচ্ছি। অমনি ফারজানা বেগমের চিল্লাচিল্লি, ওহো, কে আসো, থামাও আমার ছেলেকে, ও পাগলামি করছে, প্লিজ মরে যাবে আমার ছেলেটা, কেউ আটকাও ওকে। ফারজানা বেগম তিহানকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু পারছেন না। নিচ থেকে দৌড়ে আসলেন আমজাদ খান, মোতালেব খান আর আজিজুল খান। তিন পুরুষ মিলেও তিহানকে আটকানো যাচ্ছে না। তিহানের মুখে একটাই শব্দ, এই নারী যদি আমার না হয়,
আমার এই পৃথিবীতে বেঁচে থাকা আর না থাকা একই হলো। আমি আপনাদের কাজ সহজ করে দিয়ে যাচ্ছি। আজিজুল খান দোহাই দিয়ে বললেন, তিহান বাবা, তুমি ছুরিটা নিচে ফেলো। কেয়া তোমারই আছে, তোমারই থাকবে। কেউ তোমার কাছ থেকে ওকে আলাদা করতে পারবে না। তিহান কারো কোনো কথা শুনছে না। তারপর নিচ থেকে দৌড়ে আসলো কেয়া। তিহান ভাই। কেয়াও ছুরিটা সরানোর চেষ্টা করলো তিহানের হাত থেকে। অবশেষে জোরাজোরিতে কেয়ার হাতে একটু লেগে যায়। সঙ্গে সঙ্গে তিহান থেমে গেল। মায়াপুরী। কেয়া ব্যথায় হাত চেপে রেখেছে। ওই যান, তোর কোথায় লেগেছে বল না। তিহান ভাই, আমি ঠিক আছি। সঙ্গে সঙ্গে তিহান নিজের হাতে ছুরি চালালো। সঙ্গে সঙ্গে পিকে রক্ত বেরিয়ে এলো তিহানের হাত থেকে। এই হাতে তোকে ব্যথা দিয়েছি, তাই না? এই হাত আমি আজ রাখবো না। সঙ্গে সঙ্গে কেয়া হাত ফেতে দিল। আপনি যদি নিজেকে কষ্ট দেন তাহলে আমাকে কষ্ট দিয়ে নিজেকে কষ্ট দিতে হবে। সঙ্গে সঙ্গে তিহান ছুরিটা ফেলে দিয়ে কেয়াকে জড়িয়ে ধরল। পাগলের মতো চুমু খেতে লাগলো তার মায়াপুরীকে। তারপর ভাজাকোলা করে তুলিয়ে নিল কেয়াকে। ফারজানা বেগম বলল, আরে আরে পড়ে যাবে তো। তিহান ভারী কণ্ঠে বলল, সেটা আপনাদের ভাবতে হবে না। আমার বউকে নিয়ে এক্ষুনি আমি এ বাড়ি থেকে চলে যাব। সামনে এসে দাঁড়ালেন মোতালেব খান। দাদুভাই, আমাদের ক্ষমা করে দাও। আর কেয়া দিদিভাইকে নামাও। খবরদার কেউ শুবে না আমার মায়াপুরীকে। ঠিক আছে দাদুভাই, শুবো না। তাও এ বাড়ি থেকে তুমি চলে যেও না দাদুভাই। তুমি একমাত্র খানবাড়ির উত্তরাধিকারী। তুমি চলে গেলে খানবাড়ির কি হবে, আর আমরা কি নিয়ে থাকব? তিহান মোতালেব খানের উদ্দেশ্যে বলল, ঠিক আছে, এক শর্তে আমি এ বাড়িতে থাকব। উত্তরে মোতালেব খান বললেন, হ্যাঁ বলো দাদুভাই, তোমার কি শর্ত? তিহান ভারী কণ্ঠে বলল, আমি আবারও বিয়ে করতে চাই আমার মায়াপুরীকে এই লগ্নেই। তবে দুমদাম করেই হবে। সবাই হাসি দিয়ে বলল, নিশ্চয়ই। তারপর তিহান কেয়াকে কোলে নিয়ে বড় বড় পা ফেলে সিঁড়ি দিয়ে নিচে গেল। নিচে গিয়ে তাহিদ ভুইয়ানের উদ্দেশ্যে বলল, এক্ষুনি বেরিয়ে যাবেন আমার বাড়ি থেকে, নাকি গাড় ধাক্কা দিয়ে বের করে দিব কোনটা? তুমি এসব কি বলছো ছেলে? আমি ঠিকই বলেছি। আপনি আপনার ছেলেকে নিয়ে এই মুহূর্তে বেরিয়ে না গেলে আমি আমার মতো ব্যবস্থা নিব। তাহিদ ভুইয়ান সামিরা বেগমের কাছে গিয়ে বললেন, এইসব কি সামিরা? সামিরা বেগম আর কিছু বলতেই পারলেন না। ভাইজান, আপনারা চলে যান প্লিজ। তাহিদ ভুইয়ান রেগে বললেন, এইটাই কি তো শেষ কথা? সামিরা বেগম আর উত্তর করতে পারলেন না। সঙ্গে সঙ্গে তাহিদ ভুইয়ান শানকে হাতে ধরে টেনে নিয়ে বেরিয়ে গেলেন। আব্বু, কেয়াপুরীকে আমি বিয়ে করব। যাব না আমি কোথাও। শান তোমাকে চলে আসতে বলেছি। আমি যাব না আব্বু। তাহিদ ভুইয়ান আর তার শালা আরও সাথে কয়েকজন মিলে শানকে টেনে নিয়ে যাচ্ছে। সদর দরজার কাছে গিয়ে শান ফের একবার কেয়ার পানে তাকিয়ে আবার তাহিদ ভুইয়ানের পানে তাকিয়ে বলল, আব্বু, কেয়াপুরী কেন আমার হলো না? তাহিদ ভুইয়ান আর কোনো উত্তর না করে টেনে নিয়ে গেল শানকে। এদিকে ধুমধাম করে বিয়ে দেওয়া হচ্ছে খানবাড়ির দুই রত্নকে। আনাই আর মিহি কত খুশি। তবে রীতির মুখটা বাংলার পাঁচ হয়ে আছে। রীতির চেহারা কেছে সিঁড়ি দিয়ে বড় বড় পা ফেলে উপরে চলে গেল। মোতালেব খান কাজীকে আবারও বিয়ে পড়াতে বললেন। কাজী জিজ্ঞেস করলেন, দেওয়ানমোহর কত? মোতালেব খান উত্তর দেওয়ার আগে তিহান এক নিঃশ্বাসে বলল, কোটিখানেক সঙ্গে আমার হৃৎপিণ্ডখানা। কথাটা শুনে কাজী চমকে গেলেন। সঙ্গে বিয়েতে উপস্থিত থাকা সবাই। মোতালেব খান বললেন, এ আবার কেমন দেনমোহর দাদুভাই? তিহান ভারী কণ্ঠে উত্তর দিল, যেখানে আমার পুরো হৃৎপিণ্ড জুড়ে তানহা সাবরিন খান কেয়ার বিচরণ, সেখানে এই হৃৎপিণ্ড দেনমোহর তোলা তো কোনো ব্যাপারই না। কাজী বললেন, বাবা, দেনমোহর কিন্তু পরিশোধ করে বউয়ের কাছে যেতে হয়। উত্তরে তিহান বলল, সমস্যা নাই, একটানে শ্রেণী দিতে রাজি আছি আমি আমার হৃৎপিণ্ডখানা বউকে। মোতালেব খান আবারও বললেন, ভেবে দেখো দাদুভাই বিষয়টা আরেকবার। সমস্যা কি দাদু? আমার হৃৎপিণ্ড কেন, পুরো দেহই কেয়ার। দেখবে দিব ছেড়ে হৃৎপিণ্ডখানা। সঙ্গে সঙ্গে কাজী বললেন, থাক বাপ, কেউ কারো হৃৎপিণ্ড ছেঁড়া দরকার নাই, তুমি শুধু টাকার হিসাবটাই মিটিয়ে দিও। তারপরে কাজী খুতবা পড়ে কেয়াকে কবুল বলতে বললেন। কেয়ার ঠোঁটে মিষ্টি হাসি। পরপরই 3 বার কবুল বলে ফেলল কেয়া। তারপর কাজী তিহানকে কবুল বলতে বললেন। তিহান কেয়ার গোমটা খুলে তার মায়াপুরীর পানে তাকিয়ে মিষ্টি হেসে তারপর 5 বার কবুল বলে ফেলল। কাজী তো চমকে উঠলেন। 2 বার বেশি বললে কেন বাপ? এ আপনি বুঝবেন না কাজী সাহেব, আমি আরও 2 যোগ বেশি বাঁচতে চাই আমার মায়াপুরীর সঙ্গে। উত্তরে কাজী বললেন, 2 বার বেশি কবুল বললে কি 2 যোগ বেশি বাঁচা যায় বাপ? তিহান দুষ্ট হেসে উত্তর দিল, হ্যাঁ, তা বাপ জানা ছিল না। আজকে তোমার থেকে নতুন করে আরও 2 যোগ বাঁচা শিখলাম। সঙ্গে সঙ্গে সবাই হেসে ফেলল। কাজী একটু কেসে বললেন, এবার মোনাজাত ধরা যাক। ইতিমধ্যে বিয়ের কাজ শেষ হলো। ঘড়ির কাঁটায় রাত 9টা।
যারা বিয়ে খেতে এসেছিল তারা চলে গিয়েছেন বিকেলে, আর কিছু মেহমান রয়ে গিয়েছেন। তাদের গেস্ট রুমগুলোতে থাকতে দেওয়া হয়েছে। একে এক রুমে ফুলসজ্জার জন্য সাজানো হচ্ছে। আয়মান, রাইসা আর বাকিরা মিলে ফুলসজ্জার জন্য তিহানের রুম সাজাতে ব্যস্ত। এদিকে শান যারাকে কল দিয়ে সবটা জানিয়েছে। সে রাতের ফ্লাইটেই দেশে ফিরছে। ড্রয়িং রুমে বসে আছেন মোতালেব খান, আমজাদ খান, আজিজুল খান আর তিহান। তিহান সবাইকে জানালো সে টিকিট কেটে রেখেছে, রাতের প্লেনে করেই কেয়ার ফেভারিট জায়গায় ঘুরতে নিয়ে যাবে। সেখানে হোটেল বুকিং করে রেখেছে সে। আমজাদ খান আর আজিজুল খান প্রশ্ন তুললেন, আজকেই? কালকে গেলে হয় না? তিহান জানালো, আজকেই যাব। সেখানে আমার মায়াপুরীকে নিয়ে সমুদ্র ঘুরব, তারপর সেখান থেকে মালদ্বীপ আর থাইল্যান্ড ভ্রমণ দিব। আমজাদ খান আর আজিজুল খান কিছু বললেন না, কারণ তারা জানেন তিহানের বিরুদ্ধে এখন কথা বলা মানে আরেক অশান্তি ডেকে আনা। ঠিক আছে বলে দুই ভাই উঠে চলে গেলেন। তারপর মোতালেব খানকে সালাম করে তিহান রুমের উদ্দেশ্যে হাঁটা ধরল। তিহান দরজার সামনে দাঁড়াতেই বুঝলো ভিতর থেকে লাগানো দরজাটা। তারপর টোকা দিতে ভিতর থেকে বেরিয়ে এলো রাইসা, আয়মান, মিহি আর আনায়া। তিহান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তোরা এখানে কি করছিস? উত্তরে রাইসা বলল, ভাইয়া, আমরা আপনার বাসর সাজালাম, এখন টাকা না দিলে ভিতরে ঢুকতে দিব না। সবাই একসঙ্গে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ। তিহান তীক্ষ্ণ চাহনিতেই বলল, কত চাই তোমাদের? সবাই একটু দূরে গিয়ে কানাকানিতে পরামর্শ করল। তারপর দরজার সামনে এসে বলল, 1 লাখ। উত্তরে তিহান বলল, তা কেমন সাজিয়েছিস? আমার বউকে দেখি একটু। সাজটা আমার পছন্দ হলে তোরা তোদের পাওনাটা পেয়ে যাবি, নয়তো গেট আউট। আনায় বলল, মন খারাপ করে বলল, ভাইয়া কিপটামি করছেন কেন? আমরা তো আপনার বউকে সুন্দর করেই সাজিয়েছি, দেখলে একদম ফিদা হয়ে যাবেন। তাই নাকি? কই দেখি আমার বউকে। আয়মান দরজা সেলে আটকে দিল। হুম, এটা হবে না ভাইয়া, আগে আমাদের পাওনাটা বুঝিয়ে দিয়ে তারপর ভিতরে ঢুকবে। তাই নাকি? জিনিস আমি চাইলে এখন সব কয়টাকে পিটিয়ে রুম থেকে বের করে দিতে পারি। তুমি যাই করো ভাইয়া, আমাদের পাওনাটা আমাদের না মিটিয়ে দিলে এখান থেকে এক চুলও নড়ছি না আমরা। হাতে দিয়ে বেঁধেও এক চুল নড়াতে পারবে না আমাদের এখান থেকে। তাই নাকি? দাঁড়া, এই চেলাকাটটা করে একটু আগে প্যান্ডেলের একটা চেলাকাট দেখেছিলাম, ওইটাই মনে হয় এখন কাজে লাগাতে হবে। সঙ্গে সঙ্গে হুড়মুড়িয়ে সবাই ভিতর থেকে দরজা আটকে দিল। আয়মান দরজা বন্ধ করে বুকে হাত রেখে বলল, বাবা, একটুর জন্য বেঁচে গেলাম। তারপর আনায়া আর মিহিন মাথায় গাঁটটা মেরে বলল, তোরা আসলে কোনো কাজেরই না। আমরা কি করেছি ভাইয়া? তুমি তো টাকা আদায় করতে পারলে না, এখন আমাদের দোষ দিচ্ছ? আয়মান শ্বাস ছেড়ে বলল, টাকা চাইলেই এখন পড়বে ফিটে সেলা কাঠের বাড়ি। মিহি বললে, একটা কাজ করি, কে আপুকে বলি টাকাটা দিয়ে দিতে, এতে যদি আমরা আমাদের টাকাটা পেতে পারি। রাইসা বলল, আইডিয়াটা মন্দ নয়। সবাই একসঙ্গে দৌড়ে গেল কেয়ার কাছে। কেয়ার বিছানায় গোমটা মাথায় দিয়ে বসে আছে। মিহি বলল, আপু আপু আমাদের টাকাটা নিয়ে দাও না গো, ভাইয়া কিছুতেই আমাদের টাকাটা দিতে চাইছে না। কেয়ার মিষ্টি হেসে বলল, তিহান ভাইকে বল তোদের টাকাটা দিয়ে দিবে। না আপু, এখন টাকা চাইতে গেলেই ফিটে সেলা কাঠের বাড়ি পড়বে, তুমি কিছু একটা করো আপু। এদিকে বাহির থেকে তিহান দরজা ডাকিয়ে যাচ্ছে। সবার জোড়াজোড়িতে কেয়া রাজি হলো। তারপর বলল, তোরা দরজা খোল, আমি বলছি। আয়মান কোনো রকমে গিয়ে দরজাটা খুলতে তিহান হুড়মুড়িয়ে ভিতরে ঢুকে এলো। তোরা বের হো আমার রুম থেকে, ডিস্টার্ব করছিস কেন আমার ফুলসজ্জায়? আয়মান বলল, আমাদের পাওনাটা দিয়ে দিলেই তো আমরা চলে যাব। পাশে থাকা গোমটা মাথায় কেয়াও বলল, দিয়ে দিন না ওদের পাওনাটা। উত্তরে তিহান বলল, এই বাদরগুলো সবসময় পিছে পড়ে থাকবে। ঠিক আছে, আমার বউ যেহেতু বলেছে ব্যাপারটা একবার ভেবে দেখতে পারি, তবে এক শর্তে, আগে আমি আমার বউয়ের চেহারা দেখব তারপর। রাইসা বলল, ঠিক আছে। তিহান গিয়ে বসলো কেয়ার পাশে। কেয়ার মুখ লজ্জায় লাল হয়ে আছে। আস্তে করে গোমটাটা সরাতেই বুকের বাঁ পাশে হাত রেখে উচ্চারণ করলো, হায় মাশাল্লাহ বলেই ঢলে পড়লো তিহান। সবাই সঙ্গে সঙ্গে দৌড়ে আসলো। আরে আরে তিহান ভাইয়ের কি হয়েছে? হাত দিয়ে দেখলো তিহানের কোনো শব্দ নেই। আনাইয়া দৌড়ে গিয়ে গ্লাস থেকে পানি ছিটা দিল তিহানের চোখে মুখে। তিহানের জ্ঞান ফিরতে বুকে হাত রেখে বসলো। তিহান বুকে হাত রেখে বলল, এত সুন্দরী আমার বউ, স্বয়ং পরিও হার মানায় তাতে। সঙ্গে সঙ্গে পকেট থেকে 1 লক্ষ টাকার বান্ডেল বের করে কেয়ার উপর 3 বার ঘুরিয়ে আয়মানের হাতে দিয়ে বলল, এখন যা তোরা। এরা টাকা পেয়ে গেল, এখন আর এদের পাইকে। সঙ্গে সঙ্গে সবাই বেরিয়ে গেল। তিহান কেয়ার হাত তার বুকে রেখে বলল, দেখ জান, আমার হার্টবিট বেড়ে যাচ্ছে, এভাবে তাকাস না জান, আর একটু হলে জানটাই বেরিয়ে যাবে আমার। কেয়া মিষ্টি হেসে মুখ লুকালো তিহানের বুকে। তিহান কেয়ার কপালে চুমু খেয়ে বলল, তৈরি হয়ে নিয়ে যান, একটু পরে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে বের হব। কেয়া তো বেশ খুশি, তার ফেভারিট জায়গায় যাবে। এক্ষুনি তিহান ভাই? হ্যাঁ, যা তাড়াতাড়ি তৈরি হয়ে নে।
কেউ বেশ খুশি হয়ে তৈরি হতে চলে গেলাম। একসঙ্গে দুইজন তৈরি হয়ে নিচে আসতে ড্রয়িং রুমে সবাই উপস্থিত লক্ষ্য করলো। দুইজন নিচে নামতে ফারজানা বেগম এগিয়ে আসলেন। তারপর কেয়া তিহান একে একে সবাইকে সালাম করে নিল। ফারজানা বেগম কেয়াকে জড়িয়ে বললেন, সুখী হ মা, খুব তাড়াতাড়ি ফিরে আসিস। কেয়া ফারজানা বেগমের চোখে মুখে দিয়ে বলল, চিন্তা করো না বড় আম্মু, আমরা খুব শীঘ্রই ফিরব। তিহান সামিরা বেগমকে সালাম করতেই তিনি বললেন, বেঁচে থাকো বাবা, খুব শীঘ্রই ফিরে এসো। জি ছোট আম্মু, দোয়া করবেন। বেরিয়ে যাওয়ার আগে কেয়া একবার সামিরা বেগমকে জড়িয়ে নিল। মেয়েকে জড়িয়ে সামিরা বেগম বললেন, তাড়াতাড়ি ফিরে আসিস মা। হ্যাঁ আম্মু। তারপর গেল মোতালেব খানের কাছে। দিদিভাই, তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। জি দাদুভাই, দোয়া করবেন। আমজাদ খান আর আজিজুল খান আগে থেকে বেরিয়ে গেলেন। তারপর তিহান কেয়াকে নিয়ে গিয়ে বসলো গাড়িতে। এদিকে শাহানা তার লোকেরা জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটা ধরল। সামনে একটা পাহাড় চোখে পড়ল। শান ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ রেস্ট করলো। তার কিছুক্ষণ পরেই কাকে যেন একটা কল দিল শান। ওদিকের খবর কি? ফোনের ওপাশের লোকটা উত্তরে বলল, কাজ হয়ে যাবে বস, আমরা প্লেনে বোম লাগিয়ে দিব। উত্তরে শান বলল, আমার কেয়াপুরীর যেন কিছু না হয়, তাহলে কিন্তু একজনও বাঁচবি না। ঠিক আছে বস, বলে লোকটা কলটা কেটে দিল। শান মুচকি হাসল। যারা আসছে তিহান খুব শীঘ্রই, আর আমি আমার কেয়াপুরীকে পেয়ে যাব। দুইটা প্লেন লাগিয়েছি, একটা তো সঠিক হবেই, হয় বোম নয়তো যারা। ইতিমধ্যে কেয়া তিহানও পৌঁছে গেল এয়ারপোর্টে। তারা এবার প্লেনে উঠবে। ভিতরে ঢোকার নিষিদ্ধ, তাই আমজাদ খান আজিজুল খান আর এগিয়ে যেতে পারলেন না। সেখানে অনেক কড়া গার্ড রয়েছে। এদিকে শান তার লোকদের চারিপাশে ছড়িয়ে দিয়েছে। শানের উদ্দেশ্য এখান থেকে সোজা এয়ারপোর্টে যাওয়া। সেও উঠে দাঁড়ালো। এবার পথ দিতে হবে, আর দেরি করলে চলবে না। শান দাঁড়াবে ঠিক তখনই পিছন থেকে কেউ একজন গুলি ছুড়ল। সঙ্গে সঙ্গে শান তাল সামলাতে না পেরে গাছের একটা শিকড় দূরে ফেলে। হাত ছুটতেই হয়তো তার জীবন শেষ। শানের লোকেরা গুলি ছোড়া লোকটির পিছু ধাওয়া করলো। শানের হাত শিকড় থেকে ছুটে আসছে, তার শরীর গামে চুপচুপ। শান মুখ দিয়ে উচ্চারণ করলো, কেয়াপুরী, কেন তুই আমার হলি না? আমার লোকেরা ঠিক সময় পৌঁছাতে পারবে তো? ওই তিহানের থেকে তোকে আলাদা করতে পারবে তো? হয়তো নিশ্চয়ই পারবে, তাদেরকে পারতেই হবে। দরকার হলে তোকে শেষ করে আলাদা করবে, তাও আমি ওই তিহানের হতে দিব না তোকে। থাকা লাগবে না তোর। আমার যখন হবি না, থেকে লাভ কি? কি এমন ক্ষতি হয়ে যেত আমার হলে? একটু তোর সঙ্গে থাকতেই তো চেয়েছিলাম, কেন দিলি না? কি আছে ওই ছেলের মাঝে? তোকে তো অবহেলা করে চলে গিয়েছিল, তাহলে কেন হলি ওই ছেলের? বল না কেয়াপুরী। এবার আর শান নিজেকে আটকে রাখতে পারল না। তার হাত ধীরে ধীরে ছুটে আসছে শিকড় থেকে। শান মুখ দিয়ে উচ্চারণ করল, কেন আসে দিন তোকে কাছে না পাওয়ার? কেন আসে দিন তোকে চোখে হারাবার? কি উপায়ে ফেরা যায় তোর স্বপ্নিতে আবার? সঙ্গে সঙ্গে সে তলিয়ে যেতে লাগলো পাহাড়ের নিচে। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে শেষ নিঃশ্বাসেও তুমি আমার। এটা গল্পের শেষ অংশ। তো ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। এমন নিত্য নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।